আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ এবং ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের হালকেনস্টাইন স্কুলের নবম এবং দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র অর্থাৎ তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 7-এর দ্বিতীয় লেকচারে। তোমাদের সাথে শিক্ষক হিসেবে আছি আমি তোমাদের সাজিদুর ভাইয়া। দেখো ভাইয়া, আমরা কিন্তু লেকচার 1-এ অলরেডি দুটা লিসন নিয়ে আলোচনা করেছি। আমাদের এই ইউনিটের নাম হচ্ছে পিপল হু স্ট্যান্ড আউট, মানে কি ওই সব ব্যক্তিরা যারা ব্যতিক্রম কিছু করেছে। আমরা দুজন ব্যতিক্রমী মানুষ সম্পর্কে অলরেডি জেনেছি। আজকে আমরা আরও দুজন সম্পর্কে জানবো। চলো আমরা শুরু করি। দেখি আজকে আমাদের শুরুতে কে আছে। আমাদের শুরুতে এই যে মহৎ ব্যক্তিকে আমরা দেখছি, কম বেশি কিন্তু আমরা তার নাম জানি। তার নাম কি? মাদার তেরেসা। আমরা কিন্তু বাংলায় পড়েছি বা ইন্টারনেটে কেউ না কেউ দেখেছি। চলো তার সম্পর্কে আমরা এখন একটু ফার্দার নলেজ গ্যাদার করি। দেখো লেসন 3 দ্য বিগিনিং। বিগিনিং মানে কি? শুরু। লেসন 3টা কি? মূলত শুরু দিয়ে। কি শুরু? মাদার তেরেসার জীবন কিভাবে শুরু হয়েছে আমরা সেইটা নিয়ে আলোচনা করব। চলো, লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন ইন পেয়ার। পেয়ার মানে কি? জোড়ায় জোড়ায়। মানে কি এই যে মাদার তেরেসার যে ফটোটা দেওয়া আছে এই ফটোর দিকে তাকাও এবং কি জোড়ায় জোড়ায় আলোচনা করো আসলে কি দেখছো। হু ইজ দেয়ার ইন দ্য পিকচার? এই পিকচার আমরা কাকে দেখছি? আমরা উই ক্যান সি ইন দ্য পিকচার দ্য পারসন নেমড মাদার তেরেসা। মাদার তেরেসাকে দেখছি। তারপর হোয়াই ইজ শি ফেমাস? সে কিসের জন্য ফেমাস? এখন কিসের জন্য ফেমাস? আমরা কিন্তু জানি সে কি বিভিন্ন মানবিক কাজের জন্য ফেমাস। হ্যাঁ, কিন্তু এখন আমরা তার ফেমাসের পিছে অনেক অনেক লম্বা কাহিনী আছে, সেইটা নিয়ে একদম ফার্স্ট টু লাস্ট বিস্তারিত সব জানবো। চলো আমরা শুরু করি। দেখো, রিড দ্য টেক্সট অ্যান্ড চুজ দ্য বেস্ট অ্যান্সার। আগে আমরা টেক্সটটা পড়ি। হ্যাঁ, একদম ধরে ধরে পড়বো। হ্যাঁ, আমরা শব্দার্থ পড়বো, শব্দার্থ লিখবা দরকার হলে। আমাদের যেহেতু ক্লাসটা রেকর্ডেড, তোমরা যতবার ইচ্ছা দেখতে পারবা, কোনো সমস্যা নেই। দেখো, ইট ওয়াজ লেট সামার 26 অগস্ট 1910। মানে কি এটা ছিল কি? লেট মানে কি শেষের দিক। এটা কি 1910 সালের 26 আগস্ট ছিল এবং কি ইট ওয়াজ লেট সামার, এটা কি গ্রীষ্মের শেষ সময় ছিল। তারপর আসো, এ লিটল গার্ল ওয়াজ বর্ন টু এ রিচ ক্যাথলিক মার্চেন্টস ফ্যামিলি। দেখো আমরা শব্দ অর্থ কিন্তু আমরা পড়বো কিন্তু রিচ ক্যাথলিক ক্যাথলিক কি? ক্যাথলিক হচ্ছে খ্রিস্টানদের একটা কি ভাগ, যেমন মুসলমানদের মধ্যে দুইটা ভাগ আছে না, সুন্নি এবং শিয়া, ওই রকমই খ্রিস্টানদের মধ্যে ভাগ আছে। একটা ভাগ হচ্ছে কি ক্যাথলিক। আর মার্চেন্টস, এই যে মার্চেন্ট মানে কি? মূলত মার্চেন্ট মানে হচ্ছে ব্যবসায়ী, ব্যবসা মানে কি বিজনেস। এখন মার্চেন্টস ফ্যামিলি মানে কি একটা ব্যবসায়িক পরিবারে অফ আলবেনিয়ান ডিসেন্ট। ডিসেন্ট মানে কি ভাইয়া? ডিসেন্ট মানে হচ্ছে বংশোদ্ভূত, যে তার ফ্যামিলি বা তার পূর্বপুরুষরা ছিল কি আলবেনিয়ায়। ইন এ স্মল টাউন কল স্কোপজে মেসিডোনিয়া। কিন্তু তারা এখন কই আছে? একটা মেসিডোনিয়ার একটা ছোট্ট একটা শহর, নাম কি স্কোপজেতে আছে। এখন দেখো এই থেকে যে এই পর্যন্ত আমাদের যে লম্বা একটা সেন্টেন্স আছে, আমরা যদি এইটাকে এইভাবে বাংলায় বলতে পারি যে মেসিডোনিয়ার ছোট্ট একটা শহর স্কোপজেতে কি একটা কি একটা আলবেনিয়ান বংশোদ্ভূত ধনী ক্যাথলিক ব্যবসায়িক পরিবারে বা কি ধনী ক্যাথলিক কি পরিবার বিজনেস ফ্যামিলিতে এ লিটল গার্ল ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করেছিল। একটা ছোট্ট একটা শিশু জন্মগ্রহণ করেছিল। কোথায়? মেসিডোনিয়ার কি স্কোপজে শহরে কি কোথায় আলবেনিয়ান বংশোদ্ভূত একটা ধনী ক্যাথলিক কি ব্যবসায়িক পরিবারে একটা ছোট্ট একটা শিশু জন্মগ্রহণ করেছিল। দেখো সুন্দর একটা অর্থ কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। তারপর দেখো, শি ওয়াজ দ্য ইয়াংগেস্ট অফ দ্য 3 সিবলিংস। মানে কি সিবলিংস মানে কি ভাই বোন। সে 3 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল। ইয়াংগেস্ট মানে কি ছোট, সে 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ছিল। অ্যান্ড ওয়াজ নেমড অ্যাগনেস গোঞ্ঝা বোঝিউ। তার নাম কি ছিল? তার আসল নেম ছিল, সে 3 ভাই বোনের মধ্যে ছোট্ট ছিল এবং কি তার নাম ছিল কি অ্যান্ড ওয়াজ নেমড অ্যাগনেস গোঞ্ঝা বোঝাঝিউ। তারপর দেখো, মাদার তেরেসা কিন্তু তার পরে নাম আসছে, তার মূল নাম হচ্ছে এইটা। তারপর দেখো, হু কুড ইমাজিন অ্যাট দ্যাট টাইম দ্যাট। ইমাজিন মানে কি কল্পনা করা। হু কুড ইমাজিন অ্যাট দ্যাট টাইম দ্যাট মানে কি ওই সময় কে কল্পনা করতে পেরেছে দিস লিটল গার্ল উড ওয়ান ডে বিকাম দ্য মাদার অফ হিউম্যানিটি। এই যে এই ছোট্ট মেয়েটা একটা দিন কি হবে মাদার অফ হিউম্যানিটি। মানে কি মাদার অথবা মা বা জননী, হিউম্যানিটি মানে কি মানবিকতা। কে কল্পনা করেছিল যে এই মেয়েটাই একদিন কি হবে? মানবতার জননী হবে।
তারপর দেখো লাভিং অ্যান্ড সার্ভিং দ্য, এখানে দেখো এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এখানে হচ্ছে পুয়ারেস্ট অফ দ্য পুয়ার, মানে কি একদম গরিবদের গরিব, হ্যাঁ, যারা হত দরিদ্র আমরা বলি, যারা একদম দারিদ্র সীমার নিচে অবস্থান করে, যে হিউম্যানিটি লাভিং অ্যান্ড সার্ভিং, লাভিং মানে কি ভালোবাসা, সার্ভিং মানে কি সেবা করা, দ্য পুয়ারেস্ট অফ দ্য পুয়ার, মানে কি কে তখন চিন্তা করছে এই মেয়েটা একটা সময় কি হবে, একটা সময় মানবতার জননী হবে, যে কি করবে একদম গরিব যারা আছে, একদম হতদরিদ্র যারা আছে তাদের কি করবে ভালোবাসবে এবং তাদের সেবা করবে। সার্ভিং মানে কি সেবা করা, সার্ভ মানে সেবা করা। ইয়েস, হ্যাঁ, উই আর টকিং অ্যাবাউট নান আদার দেন মাদার তেরেসা। হ্যাঁ, আমরা মাদার তেরেসা ছাড়া অন্য কারো কথা বলছি না, অর্থাৎ আমরা এখন মাদার তেরেসা সম্পর্কে বলছি। মাদার তেরেসাই কি মাদার অফ হিউম্যানিটি। অ্যাট দ্য এজ অফ 12, অর্থাৎ কি 12 বছর বয়সে, শি হার্ড এ ভয়েস উইদিন দ্যাট, উইদিন মানে কি নিজের ভেতরে, নিজের হৃদয়ের ভিতরে, নিজের ভেতরে বলতে নিজের হৃদয়ের ভিতরকে বোঝানো হয়। 12 বছর বয়সে শি হার্ড এ ভয়েস ফ্রম উইদিন, মানে কি 12 বছর বয়সে সে নিজের হৃদয়ের ভিতরে বা নিজের ভিতরে একটা কি শব্দ পেল, একটা শব্দ শুনতে পেল। দ্যাট আর্জ হার, আর্জ মানে কি অনুপ্রাণিত করা, দ্যাট আর্জ হার যে যা তাকে অনুপ্রাণিত করলো, টু স্প্রেড, স্প্রেড মানে কি ছড়িয়ে দেওয়া, দ্য লাভ অফ খ্রিস্ট, কি লাভ অফ খ্রিস্ট বলে কি যে খ্রিস্টের যে ভালোবাসা ওইটা ছড়িয়ে দেওয়ার জন্য। অর্থাৎ সে যখন একদম ছোট ছিল, 12 বছর বয়স ছিল, সে তখন নিজের মধ্যে এমন একটা শব্দ শুনতে পারলো, মানে কি নিজের মধ্যেই একটা কি আলাদা একটা কি ভয়েস শুনতে পেয়েছে, যে যেই ভয়েসটা তাকে অনুপ্রাণিত করেছে কিসের জন্য, স্প্রেড করার জন্য। স্প্রেড মানে কি ছড়িয়ে দেওয়া, কি ছড়িয়ে দেওয়া, যিশু খ্রিস্টের ভালোবাসা, অর্থাৎ খ্রিস্ট ধর্মের যে সৌন্দর্য আছে ওই সৌন্দর্য ছড়িয়ে দেওয়ার জন্য তিনি তার ভিতরে একটা কি ফিল করলেন, একটা ডাক ফিল করলেন। শি ডিসাইডেড দ্যাট শি উড বি এ মিশনারি, মিশনারি মানে কি ধর্ম প্রচারক, এই যে ধর্ম প্রচার করে না, যেমন কি মুসলিমদের মধ্যে বিভিন্ন পীর আউলিয়া, হিন্দুদের মধ্যে কি বিভিন্ন বিভিন্ন কি আছে, বিভিন্ন ঠাকুর আছে, ওই রকম কি যারা খ্রিস্টান ধর্ম প্রচারক আছে তাদের বলা হয় কি মিশনারি। শি ডিসাইডেড দ্যাট শি উড বি এ মিশনারি, সে ঠিক করলো যে সে কি হবে, মিশনারি হবে, যেহেতু সে খ্রিস্টের ভালোবাসা, খ্রিস্টের লাভ অফ খ্রিস্ট স্প্রেড করতে ছড়াতে চায়, সুতরাং সে কি করলো যে আমি যদি এই যে যিশুর প্রতি যে ভালোবাসা, খ্রিস্ট ধর্মের যে সৌন্দর্য এটা যদি ছড়াতে চাই তাহলে আমাকে কি হতে হবে, একটা মিশনারি হতে হবে। সেখান থেকে সে একটা মিশনারি হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলো। অ্যাট দ্য এজ অফ 18, মানে কি 18 বছর বয়সে, শি লেফট হার প্যারেন্টাল হাউস, প্যারেন্টাল মানে কি পৈতৃক, 18 বছর বয়সে সে তার পিতামাতার যে বাসা আছে, পৈতৃক যে বাড়ি আছে সেটা ত্যাগ করলো। কারণ কি সে যেহেতু ধর্মপ্রচারক হবে, নিজের বাসায় বসে তার ধর্মপ্রচারক হতে পারবে না, কি করতে হবে তাকে, তাকে অবশ্যই নিজের বাসা ত্যাগ করে কি পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলে যেতে হবে। শি দেন জয়েন্ট অ্যান আইরিশ কমিউনিটি অফ নানস, এই দেখো এখানে শি দেন, এইখানে দেন মানে হচ্ছে তারপর, দেখো দেনের কিন্তু অনেকগুলা মিনিং হতে পারে, এই যে আজকের টেক্সটে আমরা দেনের 3-4টা মিনিং কিন্তু জানতে পারবো। দেখো শি দেন, দেন মানে কি এখানে তারপর, তারপর বলতে বাসা ত্যাগ করার পরে, এখানে দেন বলতে তারপর। শি দেন জয়েন্ট অ্যান আইরিশ কমিউনিটি অফ নানস, নান মানে কি সন্ন্যাসী, যারা কি করে দুনিয়ার জীবন ত্যাগ করে ভবিষ্যতের জন্য বা ধর্ম তাদের যে যিশু খ্রিস্ট আছে তাকে খুশি করার জন্য কি করে, তারা বেরিয়ে পড়ে ধর্ম প্রচারের উদ্দেশ্যে, তারা কি নান সন্ন্যাসী। দেখো শি দেন ডিসাইডেড দ্যাট শি উড বি এ মিশনারি, এটা বললাম। শি দেন জয়েন্ট অ্যান আইরিশ কমিউনিটি, সে একটা কি আইরিশ একটা কমিউনিটি বা সম্প্রদায়ে বা একটা দলে বা একটা সংঘে যোগ দেয়, অফ নানস, নানসদের একটা সঙ্গে, আইরিশ মানে কি আয়ারল্যান্ডের একটা নানদের একটা সংঘ আছে, সেখানে সে যোগদান করে। কল দ্য সিস্টার্স অফ লরেটো, এই যে আইরিশ সংঘ আছে ওই সংঘের নাম কি, সিস্টার্স অফ লরেটো, এটা একটা সংঘের নাম। হুইচ হ্যাড মিশন ইন ইন্ডিয়া, ইন্ডিয়া বলতে তৎকালীন সময় যে ইন্ডিয়া ছিল, এই ইন্ডিয়ায় এই সিস্টার্স অফ লরেটোর কি ছিল, মিশন ছিল। মিশন বলতে বিভিন্ন কার্যক্রম ছিল, এখানে মিশন বলতে কি বোঝানো হয়, কার্যক্রমকে বোঝানো হয়। দেখো আফটার এ ফিউ মান্থস অফ ট্রেনিং, ফিউ মানে কি, ফিউ মানে হচ্ছে কিছু, ফিউ মান্থস অফ ট্রেনিং অ্যাট দ্য ইনস্টিটিউট অফ দ্য ব্লেসড ভার্জিন ম্যারি ইন ডুবলিন, মানে কি ডুবলিনের কি ডুবলিনের ইনস্টিটিউট অফ দ্য ব্লেসড ভার্জিন ম্যারিতে কিছু মাস প্রশিক্ষণ নেওয়ার পরে, মানে কি এই ইনস্টিটিউশনে সে যেহেতু কি হবে একটা ধর্মপ্রচারক হবে, তার তো বেসিক জ্ঞান লাগবে, ঠিক না, এই কারণে তিনি এই ডুবলিনের দ্য ইনস্টিটিউট অফ দ্য ব্লেসড ভার্জিন ম্যারিতে কি করে, ফিউ মানে কি কিছু মাস প্রশিক্ষণ গ্রহণ করে। তারপরে মাদার তেরেসা কেম টু
ইন্ডিয়া। প্রশিক্ষণ গ্রহণ করার পরে মাদার তেরেসা কোথায় চলে আসে? ইন্ডিয়া চলে আসে। অন মে 24, 1931 মানে কি 1931 সালের 24 মে শি টুক হার ইনিশিয়াল ভোজ। ইনিশিয়াল মানে কি প্রাথমিক, ইনিশিয়াল মানে কি প্রাথমিক, আর ভোজ মানে কি ব্রত, শপথ, অ্যাজ এ নান মানে কি সে তো ট্রেনিং নিছে, ট্রেনিংয়ে সে কি হয়েছে উত্তীর্ণ হয়েছে, তারপর সে ইন্ডিয়া চলে আসে এবং 1931 সালে কি 1931 সালে 24 মে শি টুক হার ইনিশিয়াল ভোট, তাই তিনি তার প্রাথমিক শপথ বা প্রাথমিক যে ব্রত আছে যে আমি কি ধর্মের জন্য কাজ করবো, একটা শপথ নেওয়া লাগে না প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, ওই শপথটা গ্রহণ করে অ্যাজ এ নান মানে কি নান হিসেবে। ফ্রম 1931 টু 1948 মানে কি দেখো এখানে প্রায় 17 বছর, কিন্তু এখানে প্রায় কি 17 ইয়ার্স, 1931 টু 1948 মাদার তেরেসা টট মানে কি শিক্ষা দেওয়া। মাদার তেরেসা টিচ থেকে শেষে টট, যেটা আগের কথা বলছে, টট বা শিক্ষা দেওয়া বা শিক্ষকতা করা। টট জিওগ্রাফি অ্যান্ড থিওলজি। জিওগ্রাফি মানে কি ভূগোল, আর থিওলজি মানে হচ্ছে ধর্মতত্ত্ব। এট সেন্ট ম্যারিজ হাই স্কুল ইন কলকাতা, দেন কলকাতা। দেখো একটা দেন কিন্তু আমরা কি পড়েছি, তারপর এখানে কিন্তু আরেকটা দেন, এখানে দেখো কি আরেকটা দেন, বানান টানান সব এক। এই দেন অর্থ কি আমি বলেছি, এই টেক্সট আমরা দেনের কয়েকটা মিনিং পাবো। এখানে দেন বলতে বোঝায় তৎকালীন। দেন বলতে কি বোঝায় ভাইয়া? তৎকালীন মানে ওই সময়, তৎকালীন, তৎকালীন ওই সময়কার মানে কি তিনি এই যে 1931 থেকে 1948 সাল পর্যন্ত যে 17 বছর ছিল, এই 17 বছর তিনি কি করেছেন, তিনি সেন্ট মেরি হাই স্কুল, কলকাতার সেন্ট মেরি হাই স্কুল, তখন নাম ছিল কি কালকাট্টা, তখন কিন্তু বানানটা একটু ভিন্ন ছিল। যেমন ঢাকার বানান কিন্তু আগে কি, এখন তো এমন, আগে ছিল কি ঢাকা, আগে ছিল এইটা, এইরকম কলকাতার বানান কি ছিল, আগে কালকাট্টা ছিল, এখন কলকাতা হয়েছে। ওই কলকাতার তৎকালীন ক্যালকাটার সেন্ট মেরি স্কুলে 17 বছর 31 থেকে 48 সাল পর্যন্ত তিনি কি করেছেন, জিওগ্রাফি অ্যান্ড থিওলজি বিষয় পড়িয়েছেন। একটা স্কুলের শিক্ষক হিসেবে তিনি কাজ করেছেন। অবশ্যই এটা কি, এটা খ্রিস্টানদের একটা স্কুল ছিল। আমরা কিন্তু জানি যে খ্রিস্টানদের বিভিন্ন প্রতিষ্ঠানে খ্রিস্ট বিভিন্ন সিস্টার্স থাকে, তারপর কি ফাদার থাকে, ব্রাদাররা থাকে। যেমন আমি যেহেতু নটর ডেম কলেজে পড়েছি, আমার যে কলেজ আছে, কলেজ কে চালাতো, ফাদাররা চালাতো, খ্রিস্ট ধর্মের বিভিন্ন কি ধর্মযাজকরা চালাতো। হোলি ক্রস কলেজে তোমরা যারা পড়েছো তোমরা জানো যে হোলি ক্রস কলেজটা কিন্তু সিস্টাররা চালায়, অর্থাৎ খ্রিস্ট ধর্মের যে প্রতিষ্ঠানগুলো আছে ওই খ্রিস্টান বিভিন্ন ধর্মযাজক বা মিশনারিরাই কি পরিচালনা করে থাকে। হাওয়েভার যাই হোক, দ্য ওয়াইড স্প্রেড প্রপার্টি ইন কলকাতা। ওয়াইড স্প্রেড মানে কি, ওয়াইড স্প্রেড মানে কি সর্বব্যাপী, মানে সব জায়গায় রয়েছে এমন কিছু। প্রপার্টি মানে কি দারিদ্রতা, মানে কি খারাপ অবস্থা, দরিদ্র অবস্থা, গরিব অবস্থা। However, the widespread poverty in Kolkata had a deep impact on Mother Teresa. Impact মানে কি প্রভাব, মানে কি যখন তিনি শিক্ষকতা করেছেন, 17 বছর অলরেডি কলকাতায় থেকেছেন, কলকাতা সম্পর্কে অনেক কিছু জেনেছেন, দেখেছেন, তারপর কি হয়েছে দেখো, দ্য ওয়াইডস্প্রেড প্রপার্টি ইন কলকাতা, কলকাতার সর্বত্র যে দারিদ্রতা আছে, হ্যাড এ ডিপ ইম্প্যাক্ট, ডিপ মানে গভীর, একটা গভীর ইম্প্যাক্ট রেখেছিল, প্রভাব ফেলেছিল অন মাদার তেরেসা। মাদার তেরেসার জীবনে কি একটা গভীর প্রভাব রেখেছিল, কারণ তখন ব্রিটিশ শাসন আমলে এই দেশের মানুষের অবস্থা খুবই খুবই খারাপ ছিল, আর গরিবদের অবস্থা তো আরও খারাপ ছিল, অনেক বেশি। এই যে খারাপ যা ছিল, যেহেতু মাদার তেরেসা অনেক মর্মী ছিল, অনেক কাইন্ড ছিল, তার মনে এটা কি দাগ কাটে। And in 1948 she received permission from her superiors. Superiors মানে কি ঊর্ধ্বতন, যেমন ঊর্ধ্বতন তার উপরে যে ব্যক্তিবর্গ আছে। দেখো তুমি যখন একটা কি মিশনারিতে যাবা, তুমি চাইলেই কিন্তু মিশনারিতে বের হয়ে আসতে পারবা না, তোমার যে সুপিরিয়ররা আছে, তোমার যে ঊর্ধ্বতন কর্মকর্তা বা ঊর্ধ্বতন ব্যক্তিরা আছে, তাদের পারমিশন ছাড়া কি তুমি পানিও খেতে পারবা না, এইরকম একটা রেস্ট্রিকশন কিন্তু থাকে। এটা ভক্তির জায়গা থেকে থাকে, এটা নিয়ম। মাদার তেরেসা এখন সব কিছু দেখে সে চিন্তা করলো কি, আমার এখন আর এই যে মিশনে থাকার কোনো দরকার নাই, আমি কি করব, আমার এখন উচিত রাস্তায় কলকাতায় যে গরিব দুঃখীরা আছে তাদের সেবা করা। আমরা ওয়ান বাই ওয়ান সব জানতে পারবো, সমস্যা নেই। দেখো ইন 1948 সালে শি রিসিভ পারমিশন, সে অনুমতি পেল ফ্রম হার সুপিরিয়র্স, তার ঊর্ধ্বতন কাছ থেকে, টু লিভ দ্য কনভেন্ট। কনভেন্ট মানে কি ধর্মীয় যে সংঘ আছে, তাদের যে কমিউনিটি আছে, ওই কমিউনিটি থেকে যে ত্যাগ করার পারমিশন বা অনুমতিটা পেল। অ্যান্ড ডিভোট হারসেলফ, ডিভোট মানে কি উৎসর্গ করা, অ্যান্ড ডিভোট হারসেলফ তাকে নিজেকে উৎসর্গ করলো টু ক্যারিং
ফর দ্য পুয়ারেস্ট অফ দ্য পুয়ার। পুয়ারেস্ট, এই যে দেখো এখানে কিন্তু আমরা পুয়ারেস্ট অফ দ্য পুয়ার দেখছি, যে একদম যারা গরিব, গরিবদের মধ্যে যারা গরিব মানে যারা হতদরিদ্র, যাদের একদমই খারাপ অবস্থা। ইন দ্য স্ল্যাম অফ কলকাতা। স্লাম অফ কলকাতা, স্লাম মানে কি বস্তি, কলকাতার বস্তির মধ্যে যারা একদম হতদরিদ্র ছিল তাদের সেবা করার জন্য সে নিজেকে উৎসর্গ করে দিল। এই দেখো আমরা কিন্তু একটা লেসন শেষ করলাম, এখন আমরা একটু মেলানোর চেষ্টা করি। দেখো আমরা এটা মুছি আগে। হোয়াট ডাজ মাদার অফ হিউম্যানিটি মিন ইন দ্য টেক্সট? মাদার অফ হিউম্যানিটি মানে কি? মানবতার কি জননী। এ গুড মাদার, তারপর কি? এ কাইন্ড মাদার হু হ্যাজ মেনি চিলড্রেন, একজন দয়ালু মা যার অনেক অনেক সন্তান রয়েছে। এ মাদার হু লাইকস হিউম্যান, একজন মা যে কি মানুষদের পছন্দ করে। এ মাদার ফিগার হু হু সার্ভস দ্য পুয়ার লাইক হার ওন চিলড্রেন, এটা হবে এইটা, কারণ কি একজন এ মাদার ফিগার মানে কি একটা মায়ের মতো চরিত্র। হু সার্ভস দ্য পুয়ার, সার্ভ মানে সেবা করা, যে গরিবদের সেবা করে, লাইক হার ওন চিলড্রেন, তার নিজের সন্তানের মতো। অর্থাৎ দেখা একটা পিতা মাতা কিন্তু তার নিজের সন্তানকে অনেক বেশি ভালোবাসে, অন্যের সন্তানদেরকে কিন্তু সে কখনোই এত বেশি ভালোবাসে না। কিন্তু মাদার তেরেসা এমন ছিল, সে গরিবদের নিজের সন্তানের মতো করেই ভালোবাসত, এই কারণে তাকে কিন্তু কি মাদার অফ হিউম্যানিটি বলা হয়েছে। তারপর দেখো ভাইয়ারা 2 নম্বরে, হোয়াই ডিড মাদার তেরেসা ওয়ান্ট টু বি মিশনারি? মিশনারি মানে কি ধর্ম প্রচারক। এখন দেখো প্রশ্ন বোঝা কিন্তু আমাদের খুব জরুরি। হোয়াই, এই দেখো হোয়াট মানে কি, এখন হোয়াই মানে কি? হোয়াই মানে কেন, এ কেন প্রশ্ন কিন্তু আমাদের বোঝা লাগবে ভাই। হোয়াই ডিড মাদার তেরেসা ওয়ান্ট টু বি মিশনারি? মাদার তেরেসা কেন ধর্ম প্রচারক হতে চেয়েছিলেন? বিকজ শি, কারণ শি হার্ট, সে শুনতে পেয়েছিলেন। কি শুনতে পেয়েছিলেন আমরা একটু দেখার চেষ্টা করি। দ্য ভয়েস অফ হার নেইবার ডিসকাসিং ইট। নেইবার মানে কি প্রতিবেশী, ডিসকাসিং মানে কি আলোচনা করা, তার প্রতিবেশীদের এটা নিয়ে আলোচনা করছিল, এটা কি শুনতে পেয়েছিলেন। এ ভয়েস ইন হার ড্রিম, তার স্বপ্নে কি একটা শব্দ শুনতে পেয়েছিলেন। এ ভয়েস উইদিন হারসেলফ, উইদিন হারসেলফ মানে কি নিজের ভিতরে, সে কি নিজের ভিতরে একটা কি ভয়েস বা একটা শব্দ শুনতে পেয়েছিলেন। দ্য ভয়েস অফ আর প্যারেন্টস টকিং অ্যাবাউট ইট। প্যারেন্টস মানে কি পিতামাতা, তার পিতামাতা শব্দ, যারা পিতামাতা কথা বলছিল এটা নিয়ে না, এটা হবে কি এ ভয়েস উইদিন হারসেলফ, সে নিজের ভিতরে নিজের হৃদয়ের মধ্যে একটা শব্দ শুনতে পেয়েছিলেন, যে না তুমি কি মানবতার সেবায় এগিয়ে আসো, এটা সে নিজের মধ্যে উপলব্ধি করতে পেরেছিলেন। এই কারণে 12 বছর বয়সে সে ডিসাইড করলেন যে সে কি হবে, একটা মিশনারি হবে। তারপর দেখো মাদার তেরেসা সেট আউট, এই দেখো সেট আউট কিন্তু একসাথে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সেট আউট মানে কি যাত্রা করা বা বের হওয়া, কোথাও যাওয়ার জন্য বের হওয়া। মাদার তেরেসা সেট আউট টু জয়েন মিশনারি। মিশনারি মানে কি ওই যে ধর্ম প্রচারের যে কাজটা আছে সেটাকে বলা হয় মিশনারি। এই মিশনারিতে জয়েন করার জন্য যাত্রা শুরু করলেন অফ দ্য সিস্টার্স অফ লরেটো ইন দ্য ইয়ার, মানে কি সিস্টার্স অফ লরেটোতে মূলত তিনি কত সালে কি জয়েন করেছিলেন? 1927, 1928, 1929, 1930। আমরা একটু দেখি সিস্টার্স অফ লরেটো কোথায় আছে। দেখো তো সিস্টার্স অফ লরেটো আমরা খুঁজে বের করি। দেখো আমরা এইভাবে শিখবো, যাতে কি প্রথমগুলো আমরা সবসময় চেষ্টা করব প্রথমে লিসনগুলো আমরা খুঁজে বের করার, তার পরবর্তীগুলোতে যাতে তোমাদের একবার বোঝা হয়ে গেলে তারপর আমরা রেডিমেড পড়বো, সমস্যা নেই। দেখো এই যে সিস্টার্স অফ লরেটো, দেখো তো সিস্টার্স অফ লরেটো কোথাও কি কোনো সাল দেওয়া আছে? সাল কিন্তু দেওয়া নাই, কিন্তু একটা জিনিস দেওয়া আছে। দেখো এট দ্য এজ অফ 18, মানে কি 18 বছর বয়সে শি লেফট হার প্যারেন্টাল হোম। শি দেন মানে কি তারপরে, মানে কি 18 বছর বয়সের পরে জয়েন্ট অ্যান আইরিশ কমিউনিটি অফ দ্য নান্স কল দ্য সিস্টার্স অফ লরেটো। মানে কি তার যখন 18 বছর হয়ে যায় তখন তিনি এই সিস্টার্স অফ লরেটোতে যোগদান করেছিলেন। এখানে কিন্তু কোনো ডিরেক্ট 1980, 90, হ্যাঁ 1910, 20 এমন কোনো সাল কিন্তু দেওয়া নাই, কিন্তু একটা ক্লু কিন্তু আমাদের দেওয়া আছে এই 18 বছর বয়স। কিন্তু 18 বছর বয়স ধরে আমরা কেন করব? আমরা তো জানি যে এই যে তিনি এত সালে 1910 সালের 26 আগস্ট জন্মগ্রহণ করেছেন। এখন 10 সালে তার ছিল কি 0 বছর, হ্যাঁ যখন তিনি 18 বছর বয়সে জন্মগ্রহণ করলেন তখন দেখি এই 10-এর সাথে 1910 যোগ 18, কারণ কি 18 বছর বয়সে তো তিনি জন্মগ্রহণ করেছেন। কি এই যে 8, তারপর 1 1 2, এই যে 1928। দেখছো এই 1910 সালে তিনি জন্মগ্রহণ করেছেন, তার 18 বছর যখন বয়স হয়েছে তখন কত সাল ছিল? 1928 সাল ছিল। শেষ, ইজি। তার মানে কি এটা হবে কি আমার 1928 সালে তিনি কি জয়েন করেছিলেন কি সিস্টার্স অফ লরেটোতে। তারপর আসো মাদার তেরেসা টুক হার ফার্স্ট ভোউ মানে কি ব্রত বা শপথ। মাদার তেরেসা টুক হার ফার্স্ট
বোস অ্যাজ এ নান অ্যাট দ্য এজ অফ, কত বছর বয়সে তিনি নান হিসেবে শপথ গ্রহণ করেছিলেন, যখন তিনি ইন্ডিয়ার জন্য আসার জন্য প্রস্তুত হয়েছিলেন, ট্রেনিং নিয়েছিলেন। দেখো দেখো এই যে দেওয়া আছে, অন মে 24th 1931 শি টুক হার ইনিশিয়াল বোস অ্যাজ এ নান। দেখো এখানে কিন্তু আবার সাল দেওয়া আছে। এখন কিন্তু তুমি চিন্তা করো, এখানে কিন্তু ইয়ার চেয়েছে, কিন্তু এখানে কত বছর বয়সে, হ্যাঁ এই যে এজ কত বছর বয়সে, এবার কিন্তু সাল দেওয়া আছে, কিন্তু আমার এজ বের করতে হবে। আমি কিভাবে এজ বের করবো, দেখো 1931 সাল, 1931 সালে সে মিটিং করে, 1931 সালে কি করেছিলেন, সে শপথ গ্রহণ করেছিলেন। এই 1931 সালে তিনি শপথ গ্রহণ করেছিলেন। এখন দেখি তার জন্ম কত সালে, তার জন্ম হয়েছিল কি 1910 সালে, 1910 সালে জন্ম হয়েছিল। তাহলে দেখি আমরা কত কত বছর বয়সে, 1 2 0 0 মানে কি, অর্থাৎ সে 21 বছর বয়সে, কত বছর বয়সে, 21 বছর বয়সে সে কি করেছিল, সে নান হিসেবে শপথ গ্রহণ করেছিল। দেখছো যে তোমার যদি একটা ক্লু দেওয়া থাকে, ওই ক্লুটাকে ধরে কিন্তু তুমি কি করতে পারবো, আরও ফার্দার যত তথ্য আছে বের করতে পারবা। ভাই আমাদের তো মুখস্থ করার কোনো মানে হয় না, কারণ কি আমার বইয়ে সম্পূর্ণ টেক্সট দেওয়া থাকবে, তাহলে আমি কেন মুখস্থ করব? আমি যদি জাস্ট জানি কিভাবে অ্যান্সার করতে হবে, তাইলে কিন্তু আমি কি করতে পারবো, এটার সুন্দরভাবে একটা সলিউশন বের করতে পারবো। এখন দেখো, read the text again and answer the question। এখন আমরা কোশ্চেনের অ্যান্সার কিভাবে করতে হয় সেটা জানবো। দেখো, where did মাদার তেরেসা ancestor come from? and ancestor come from, এই ancestor ওয়ার্ডটা কিন্তু আমাদের কোথাও দেওয়া নেই, কারণ কি এই অ্যানসেস্টরের বদলে আরেকটা ওয়ার্ড দেওয়া আছে। এই অ্যানসেস্টর মানে কি জানো, পূর্বপুরুষ। অ্যানসেস্টর মানে কি, পূর্বপুরুষ। পূর্বপুরুষ মানে কি তার আগের বংশধররা যেখানে বসবাস করতো। এখন তুমি এইভাবে দিতে পারো, দেখো দেখো যেহেতু ডিড দেওয়া আছে মানে কি এটা পাস্টে হবে, এটা পাস্টে এটা হবে। দেখো মাদার তেরেসাস অ্যানসেস্টর কেম ফ্রম, এই যে এখানে দিবা কি কাম না, যেহেতু এটা কাম তো প্রেজেন্টে, এর পাস্ট ফ্রম কি কেম, কেম। মাদার তেরেসাস অ্যানসেস্টর কেম ফ্রম, মাদার তেরেসার অ্যানসেস্টররা বা পূর্বপুরুষরা এসেছিল, কোথা থেকে এসেছিল, কোথা থেকে এসেছিল ভাইয়া, এই দেখো আলবেনিয়ান ডিসেন্ট। ডিসেন্ট মানে কি, বংশধর। বংশধর মানে কি তার পূর্বপুরুষরা আলবেনিয়ায় থাকতো, তিনি এখন থাকে হচ্ছে মেসিডোনিয়ার স্কোপজেতে, কিন্তু তার পূর্বপুরুষরা কই থাকতো, আলবেনিয়ায় থাকতো। অর্থাৎ আমাদের দেশে হয় না অনেকে কি বর্তমানে লন্ডনে আছে, সিলেটের মানুষ যেমন বর্তমানে লন্ডনে আছে, কিন্তু তার পূর্বপুরুষরা থাকতো কি সিলেটে, অর্থাৎ তাদের অ্যানসেস্টররা কই থাকতো, সিলেটে থাকতো, কিন্তু তারা আছে এখন লন্ডনে। ওই রকমই মাদার তেরেসারা থাকতো হচ্ছে স্কোপজে মেসিডোনিয়ায়, কিন্তু তার পূর্বপুরুষরা কই থাকতো, আলবেনিয়ায়। এই আলবেনিয়ান মানে কি, আলবেনিয়াতে তারা থাকতো। অর্থাৎ মাদার তেরেসাস অ্যানসেস্টর কেম ফ্রম আলবেনিয়া, আলবেনিয়া, আলবেনিয়া। ওকে, অ্যানসেস্টর মানে কি পূর্বপুরুষ, শেষ। হোয়ার ওয়াজ হার ফাদার্স হোম, তার পিতার বাসা কই ছিল। দেখো তার দাদার বা তার পূর্বপুরুষদের বাসা ছিল আলবেনিয়ায়, কিন্তু তার পিতার বাসা ছিল কিন্তু কি স্কোপজে মেসিডোনিয়ায়। তাহলে আমরা এইভাবে দিতে পারি, হার ফাদার্স হোম ওয়াজ ইন স্কোপজে মেসিডোনিয়া, কারণ কি তার পিতা তো মেসিডোনিয়া থাকতো, হয়তো তার পূর্বপুরুষরা অনেক আগে আলবেনিয়া থেকে মেসিডোনিয়া এসে পড়েছে, এই কারণে তার পিতার জন্ম হয়েছে এবং পিতা বেড়ে উঠেছে কোথায়, মেসিডোনিয়ায়, স্কোপজে শহরে। ওকে ভাইয়া, এইভাবে অ্যান্সার করা লাগবে। এই যে হার ফাদার্স হোম, তারপর দিবে কি ওয়াস ইন স্কোপজে মেসিডোনিয়া। তারপর দেখো, হোয়াই ডিড শি ওয়ান্ট টু বিকাম এ মিশনারি, সে কি কারণে কি একটা মিশনারি হতে চেয়েছিলেন, কি কারণে। দেখো এইখানে কিন্তু আমি যদি পড়ি, এইভাবে যদি আমরা অ্যান্সারটা করি, দেখো ডিড পাস্টে কিন্তু আছে, শি ওয়ান্টেড, যেহেতু পাস্ট আছে ওয়ান্ট থাকবে না, ওয়ান্ট হয়ে যাবে কি ওয়ান্টেড। শি ওয়ান্টেড টু বিকাম এ মিশনারি বিকজ কারণ, এটা কি কারণ দেখো আমরা খুঁজে বের করি। বিকজ দেখো এই যে এটা এখানে আছে, বিকজ শি হেয়ার্ড এ ভয়েস উইদিন হারসেল বা উইদিন, এই পর্যন্ত দিয়ে দাও। বিকজের পরে শি হার্ড এ ভয়েস ফ্রম উইদিন, মানে কি সে নিজের ভিতর থেকে কি একটা ভয়েস বা একটা সাড়া শুনেছিল, তার হৃদয়ে একটা কথা বেজে উঠেছিল যে তুমি কি করো, ঈশ্বরের সেবায় বা কি এই জিসাস ক্রাইস্ট যে আছে, যে খ্রিস্ট ধর্ম আছে, এটা লাভ স্প্রেড করো, প্রসারিত করো। তুমি যদি এই পর্যন্ত না দিয়ে তুমি যদি এই পর্যন্ত দাও, তাহলে অ্যান্সার সঠিক হবে। যেহেতু আমাদের বইয়ে দেওয়াই আছে, আমরা দেখে দেখে লিখবো। তোমরা কি বিকজ শি হার্ড এ ভয়েস
ফ্রম উইদেন দ্যাট আর্চ হার, যেটা কি তাকে অনুপ্রাণিত করেছে টু স্প্রেড দ্য লাভ অফ ক্রিস্ট, খ্রিস্টের কি ভালোবাসা প্রচার করতে। এই যে শেষ, দেখছো কত ইজি। তারপর আসো আমরা 1 2 3 শেষ করলাম। হোয়াট মেড হার ডিফারেন্ট ফ্রম আদার গার্লস অ্যাট সাচ অ্যান আর্লি এজ, আর্লি এজ মানে কি তাড়াতাড়ি। হোয়াট মেড হার কি তাকে তৈরি করেছিল বা তাকে প্রস্তুত করেছিল ডিফারেন্ট অন্যরকম, মানে কি অন্য গার্ল থেকে অন্যরকম। আদার গার্লস অ্যাট সাচ অ্যান আর্লি এজ, এই যে এই আর্লি এজ মানে এত কম বয়সে কি জিনিসগুলো অন্য যে তার সমবয়সী যে অন্য মেয়েরা আছে তাদের থেকে তাকে আলাদা করেছিল, মানে কি এক্সেপশন বানিয়েছিল। হোয়াট ওয়ার্ডস ক্যান বি এক্সপ্রেশন আর ইউজ ইন দ্য টেক্সট টু ডিসক্রাইব দিস ডিফারেন্স, মানে কি এইখানে কি ওয়ার্ডগুলো ব্যবহার হয়েছে যে এই যে মাদার তেরেসাকে অন্য অন্য মেয়েদের থেকে আলাদা, এটা কিসের জন্য, এটা কি ওয়ার্ডগুলো ব্যবহার হচ্ছে। দেখো এইটা তোমাদের একটু বুঝে বুঝে দেওয়া লাগবে। এই অ্যান্সারটা আমরা এখানে পড়ি। দেখো এখানে কিন্তু অ্যান্সার দেওয়া আছে, এই যে অ্যান্সার দেখো, মাদার তেরেসা ওয়াজ ডিফারেন্ট ফ্রম আদার গার্লস বিকজ, মাদার তেরেসা কি অন্যান্য মেয়ের থেকে কি ছিল আলাদা ছিল, কারণ শি ওয়ান্টেড টু হেল্প দ্য পুয়ার, সে কি গরিবদের বা কি যারা দরিদ্র আছে তাদের হেল্প করতে চেয়েছিল, সাহায্য করতে চেয়েছিল। ইনস্টিড অফ মানে কি ব্যতিরেকে, মানে কি ব্যতিক্রম, ব্যতিরেকে অফ লিভিং এ রেগুলার লাইফ, মানে কি একটা রেগুলার লাইফ অর্থাৎ একটা স্বাভাবিক জীবন। অন্যান্য 10 জন মানুষ যে জীবন কাটায়, আমরা কি জীবন কাটাই, যে লেখাপড়া করবো, চাকরি করবো, বিয়ে করবো, মারা যাবো, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক জীবন। কিন্তু মাদার তেরেসা কিন্তু বিয়ে করে নাই, তিনি সারা জীবন কি অন্যকে সেবার জন্য উৎসর্গ করেছিলেন। দেখো এটা আমরা এইভাবে দিয়েছি, বিকজ শি ওয়ান্টেড টু হেল্প দ্য পুয়ার ইনস্টিড অফ লিভিং এ রেগুলার লাইফ, মানে কি একটা সাধারণ বা একটা স্বাভাবিক জীবন কাটানোর পরিবর্তে সে কি করেছিল, সে চেয়েছিল গরিবদের সাহায্য করতে। শি ফেল্ট এ স্ট্রং ইনার কলিং, ইনার কলিং মানে কি, ইনার মানে ভিতরে, কলিং মানে কি ডাক, সে একটা কি ভিতরের একটা কঠোর একটা ডাক শুনতে পেয়েছিলেন, মানে কি একটা গভীর একটা ডাক শুনতে পেয়েছিলেন। টু সার্ভ আদার, সার্ভ মানে কি সেবা করা, অন্যকে সেবা করার জন্য। ওকে, এটা হচ্ছে আমরা রিজনটা পড়লাম। এই কি রিজনটা, এই প্রথম প্রশ্নের অ্যান্সারটা দিলাম যে হোয়াট মেড হার ডিফারেন্ট ফ্রম আদার গার্লস অ্যাট সাচ অ্যান আর্লি এজ, এইটা আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা কিসের অ্যান্সার করব, হোয়াট ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশনস আর ইউজ ইন দ্য টেক্সট টু ডিসক্রাইব দিস ডিফারেন্স, মানে কি তিনি যে অন্যদের থেকে আলাদা, এটার জন্য আমাদের টেক্সটে কোন শব্দগুলো বা এক্সপ্রেশন বা প্রকাশ ভঙ্গিগুলো ব্যবহার হয়েছে, এটার অ্যান্সার হলো এই যে the words and expressions from the text that show this are, দেখো she heard a voice within that urged her to spread the love of Christ, এটা কি দেখো ব্র্যাকেট আবার দিয়ে দিয়েছি, shows her deep desire to help people, এটা কি মূলত তোমাদের বোঝার জন্য ব্র্যাকেট দিয়েছি। মূল পড়া তোমাদের এই পর্যন্ত। shows her deep desire, desire মানে কি ইচ্ছা, আকাঙ্ক্ষা, টু হেল্প পিপল মানে কি এই যে তিনি যে তার মনের মধ্যে একটা শব্দ শুনতে পেয়েছিলেন যিশুর ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য, এটার মূলত কি ছিল, এটার মূলত কি ছিল, shows her deep desire to help other, অন্যকে সাহায্য করার কি যে উচ্চাকাঙ্ক্ষা আছে এটা প্রকাশ পেয়েছিল। দেখো অন্যান্য মেয়েদের মধ্যে তো এটা আসতে পারতো কিন্তু আসে নাই, কারণ কি তিনি অন্য মেয়েদের চেয়ে এক্সেপশনাল। আরেকটা এক্সপ্রেশন আছে এখানে, she decided that she would be a missionary, সে ঠিক করলো যে সে কি হবে, একজন মিশনারি হবে, ধর্ম প্রচারক হবে। shows her strong determination from a young age, মানে কি এটা কি বোঝায় যে স্ট্রং ডিটারমাইনেশন মানে কি সংকল্প, ফ্রম এ ইয়াং এজ, এই দেখো এটা কিন্তু তার 12 বছর বয়সে তার মনের মধ্যে কি হয়েছিল, জেগে উঠেছিল। এটা কি করে, এটা বোঝায় যে একদম ছোট বয়স থেকে সে কি ছিল, অনেক সংকল্পবদ্ধ ছিল যে সে কি হবে, একজন ধর্ম প্রচারক হবে, সে অন্যকে সাহায্য করবে, তার জীবন উৎসর্গ করবে গরিবদের সাহায্য করার জন্য। দেখছো কি সুন্দর করে আমরা এটারও কি দিলাম, একটা অ্যান্সার পড়ে নিলাম। ওকে, আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় আমার এই ভিডিওটা তোমরা 2-3 বার দেখবে, আশা করছি তাহলে তোমার 100% ক্লিয়ার হয়ে যাবে। তারপর চলো ভাই আমি পরেরটা সলভ করি। হোয়াট ডিড মাদার তেরেসা ডু ইন দ্য ফার্স্ট 17 ইয়ার্স ইন ইন্ডিয়া, দেখো ফার্স্ট 17 ইয়ার্স মানে কি ইন্ডিয়ায় তিনি প্রথম যে 17 বছর ছিল, এই 17 বছরে কি করেছেন। দেখো প্রথম 17 বছর করেছিল, দেখো এই যে ফ্রম 1931 to 1948, এই যে 17 বছর 1931 থেকে 1948 সাল পর্যন্ত সে কি করেছিলেন, একদম এখান থেকে সরাসরি দিয়ে দিবা। মাদার তেরেসা শিক্ষা দিতেন জিওগ্রাফি অ্যান্ড থিওলজি, কি ভূগোল এবং ধর্মতত্ত্ব, অ্যাট সেন্ট মেরিজ হাই স্কুল ইন কলকাতা। শেষ, সেন্ট মেরিজ হাই স্কুলে কি করতো, সে
ধর্মতত্ত্ব এবং ভূগোল পড়াতো। সে সরাসরি উত্তর। এখানে তো আমাদের আর ওই রকম কিছু নেই। দেখো যেগুলো আমরা কি করব সরাসরি উত্তর দিতে পারবো, আমরা সরাসরি এটা বই থেকে মেরে দেবো। কারণ কি, তাহলে আমার অ্যান্সার দেওয়া সহজ হয়ে যাবে। আগে আমরা শিখবো যে কিভাবে কি করতে হয়, অ্যান্সার করতে হয়, তারপরে বাদ বাকি খেলা। হু ডিড শি ওয়ার্ক ফর, হু ডিড শি ওয়ার্ক ফর, সে কার জন্য কাজ করেছে। হাউ মানে কিভাবে, প্রশ্ন কিন্তু বোঝা লাগবে ভাই। আমি বারবার বলছি, যদি তুমি প্রশ্নই না বুঝো তাহলে কখনোই তুমি অ্যান্সার করতে পারবে না। তখন আমার আন্দাজে অ্যান্সার করা লাগবে। কেন ভাই, এটা তো সহজ প্রশ্ন। তাহলে আমার তো আগে প্রশ্ন বুঝবো, তারপর আমি দেখে দেখে অ্যান্সার করে দেবো, নিজের মতো করে অ্যান্সার করে দেবো। সো আগে প্রশ্ন আমি বুঝবো। হু ডিড শি ওয়ার্ক ফর, সে কার জন্য কাজ করেছিল। হাউ কিভাবে। দেখো এইটাও কিন্তু কি আমরা তোমাদের সুন্দরভাবে দিয়ে দিয়েছি। দেখো প্রথম অ্যান্সারটা হবে কি, শি ওয়ার্ক ফর দ্য পুয়ারেস্ট অফ দ্য পুয়ার, সে একদম হতদরিদ্রের জন্য কি করত, কাজ করত। ওয়ার্ক বলতে এখানে সার্ভ দেওয়া মানে সেবা করা বোঝাচ্ছে। তারপর দেখো লাস্ট প্রশ্ন কি, হাউ কিভাবে। কিভাবে আমরা প্রথমটা কিন্তু এই যে ফার্স্টটা এখানে শিখলাম, এই ফার্স্ট প্রশ্ন এটা ছিল। আর সেকেন্ড প্রশ্নটা কি, ইন 1948 1948 সালে শি লেফট দ্য কনভেন্ট। কনভেন্ট মানে কি, ওই মঠ যেখানে কি ধর্মীয় প্রচারকরা থাকে, বা ধর্মীয় যে প্রতিষ্ঠানটা আছে, যে মিশনারি প্রতিষ্ঠানটা আছে, সেটাকে কি বলা হয়, কনভেন্ট বলা হয়। ইন 1948 1948 সালে শি লেফট দ্য কনভেন্ট, সে কি করলো, ওই মঠটাকে ত্যাগ করলো। টু ডিভোট হারসেলফ, তাকে কি উৎসর্গ করার জন্য, টু কেয়ারিং ফর দ্য পুয়ার ইন দ্য স্লাম অফ কলকাতা। একদম বইয়ের লাইন, সরাসরি একদম বইয়ের লাইন। এই দেখো এখান থেকে সরাসরি একদম বইয়ের লাইন। কিভাবে, এই দেখো এই যে কনভেন্ট অ্যান্ড ডিভোট হারসেলফ টু কেয়ারিং ফর দ্য পুয়ারেস্ট অফ দ্য পুয়ার ইন দ্য স্ল্যাম অফ কি, স্ল্যাম বা স্লাম অফ কলকাতা, কলকাতার কি বস্তির যে গরিব দুঃখী আছে, একদম হতদরিদ্র যারা আছে, তাদের সাহায্য করার জন্য। দেখছো এই দেখো কিভাবে কিভাবে সে কি হয়েছে, অন্যের জন্য কাজ করেছে। কিভাবে আমরা বলেই দিলাম, সে নিজের জীবনকে উৎসর্গ করেছে ডাইরেক্ট। আমরা আরও জানবো মাদার তেরেসা সম্পর্কে, কোনো সমস্যা নেই। দেখো এখানে লিসন ফর লাভার ফর হিউম্যানিটি, এখন এটা হচ্ছে মূলত তোমাদের কি, এটা তোমাদের লিসনিং টেস্ট। লিসনিং টেস্টটা কি তোমাদের এটা থাকে, তোমাদের টিচাররা হয়তো শোনাবে, শোনানোর পরে এটা থেকে তোমাদের কি সরাসরি বলবে আর তুমি লিখবা। ওকে, এই যে আমরা যেহেতু সবুজ কালি দিয়ে এটা কি করেছি, যাতে তোমাদের এই যে প্যাসেজটা একটু পড়ানো হয়। সব প্যাসেজ কিন্তু গুরুত্বপূর্ণ না, যেহেতু মাদার তেরেসার এই প্যাসেজটা গুরুত্বপূর্ণ, তোমাদের আমরা চেষ্টা করেছি যাতে এইখানে আমরা সলভ করে দিই। ওকে, তোমরা যদি ওই অডিও রেকর্ডিংটা শুনো তাহলে দেখবে কি যে শূন্যস্থানে এই শব্দগুলোই বসবে। আমরা সবুজ মার্ক করে দিছি, তোমরা জাস্ট কি একবার শুনে নিও। আমরা কিন্তু সব শোনাবো না ভাইয়া, যেগুলো ইম্পর্টেন্ট আমরা কিন্তু ওইগুলোই তোমাদের শোনাবো। দেখো এটা আসার মতো। টু প্রিপেয়ার হারসেলফ টু ওয়ার্ক ফর দ্য পুয়ার, এখানে কি বসেছে, পুয়ার বসেছে, মানে কি গরিবদের নিয়ে কাজ করার জন্য সে নিজেকে প্রস্তুত করতে, প্রিপেয়ার মানে কি প্রস্তুত করা, প্রস্তুত করতে মাদার তেরেসা টুক অ্যান ইন্টেন্সিভ মেডিকেল ট্রেনিং। ইন্টেন্সিভ মানে কি, ইন্টেন্সিভ মানে হচ্ছে নিবিড়, যেমন বলে না যে আইসিইউতে রাখছে, আইসিইউ মানে কি ইন্টেন্সিভ, আইসিইউ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, যেখানে কি একদম ইন্টেন্সিভ মানে কি নিবিড়ভাবে তাই ওই রোগীকে তত্ত্বাবধান করা হয়। এইরকমই যে মাদার তেরেসা টুক অ্যান ইন্টেন্সিভ মেডিকেল ট্রেনিং, একটা কি নিয়েছিল, নিবিড় একটা মেডিকেল মানে কি ওই ডাক্তারি একটা প্রশিক্ষণ নিয়েছিল উইথ দ্য আমেরিকান মেডিকেল মিশনারি সিস্টার। আমেরিকান যে মিশনারি যে সিস্টাররা আছে, মেডিকেল সিস্টাররা, ইন পাটনা ইন্ডিয়া, ইন্ডিয়ার পাটনায়। এই যে এই আমেরিকান মেডিকেল মিশনারি সিস্টারদের কাজ কি ছিল, বোঝা যায় যে তারা কি মিশনারি ছিল, ধর্ম প্রচারক ছিল, যারা মেডিকেল অ্যাক্টিভিটিসের মাধ্যমে অর্থাৎ রোগীর চিকিৎসার মাধ্যমে কি করতো, তাদের বিভিন্ন সেবা প্রদান করে থাকতো। এই তাদের সাথে এই আমেরিকান মেডিকেল মিশনারি সিস্টারদের সাথে কি, এটা কিন্তু আমেরিকায় না, কিন্তু এটা পাটনা ইন্ডিয়ায় মাদার তেরেসা কি করেছিলেন, তাদের সাথে একটা ইন্টেন্সিভ ট্রেনিং নিয়েছিলেন, মানে কি একটা খুবই ভালো একটা প্রশিক্ষণ নিয়েছিলেন। এটা কিন্তু একটা সংগঠনের নাম। ওকে, হার ফার্স্ট কোর্স অফ অ্যাকশন ইন কলকাতা ওয়াজ, এই যে কোর্স অফ অ্যাকশন, এটা কিন্তু একসাথে একটা অর্থ দেয়। কোর্স অফ অ্যাকশন বলতে কাজ বোঝায়, কোর্স অফ অ্যাকশন বলতে কি বোঝায়, কাজ বোঝায়, কোর্স অফ অ্যাকশন। Her first course of action in Kolkata was to gather children from the slum and started to teach them, মানে কি কলকাতায় তার প্রথম কাজ ছিল টু গ্যাদার, গ্যাদার মানে কি একত্রিত করা, টু গ্যাদার দ্য চিলড্রেন ফ্রম দ্য স্লাম, বস্তি থেকে কি তাদের একত্রিত করা, মানে কি বস্তিতে চিলড্রেনরা থাকে না, তাদের একসাথে নিয়ে আসা, অ্যান্ড স্টার্ট টু টিচ দেম, এবং কি তাদের কি করা, তাদের লেখাপড়া শিক্ষা দেওয়া, অ্যান্ড স্টার্ট টু টিচ দেম, তাদের শিক্ষাদান করা। কারণ কি তখন মানুষের অবস্থা খুবই খারাপ ছিল, তার উপরে ছিল তারা কি
তারা মূর্খ, তারা কিছু জানতোই না। সে কি করেছে, সকলকে একত্রিত করেছে এবং তাদের বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া শুরু করেছে। কারণ কি, অলরেডি তার 17 বছরের একটা অভিজ্ঞতা ছিল, এই কারণে তার অভিজ্ঞতার আলোকে তিনি শিক্ষা দিয়ে শুরু করলেন। তারপর দেখো ফিনান্সিয়াল সাপোর্ট মানে কি আর্থিক যে সাহায্য, অ্যান্ড ভলান্টিয়ার্স মানে কি স্বেচ্ছাসেবী, কেম ফরওয়ার্ড মানে কি, কেম ফরওয়ার্ড মানে সামনে এগিয়ে আসা, কাম ফরওয়ার্ড মূলত সামনে এগিয়ে আসা, আর কেম ফরওয়ার্ড মানে সামনে এগিয়ে এসেছিল, টু গিভ এ হ্যান্ড। এই যে গিভ এ হ্যান্ড, এটা কিন্তু একসাথে একটা উত্তর দেয়, একসাথে একটা কি করবে, গিভ এ হ্যান্ড, এটা কিন্তু একসাথে একটা মিনিং দেয়, সাহায্য করা। এটা একটা কি ফ্রেজের মানে কি গিভ এ হ্যান্ড, যেমন এটা একসাথে একটা মিনিং না, কোর্স অফ অ্যাকশন মানে কাজ, এই গিভ এ হ্যান্ড মানে কি সাহায্য করা। একটা হাত দিয়ে দিল কেটে, না ভাইয়া, এটা কিন্তু ভুল। গিভ এ হ্যান্ড মানে সাহায্য করা। এটা কিন্তু তোমাদের কলেজে যখন তোমরা ভার্সিটিতে ভর্তি হবে সব জায়গায় লাগবে। এখন আমরা যেহেতু একটু বড় হয়েছি, আমাদের প্রায় কি হাই স্কুল লেভেলটা শেষের দিকে, সুতরাং আমাদের একটু আপডেট হতে হবে। মানে কি বিভিন্ন কি আর্থিক সাহায্য এবং ভলেন্টিয়াররা কি সামনে এগিয়ে আসলো, এসেছিল তাকে সাহায্য করার জন্য। ইন হার ওয়ার্ক ফর হিউম্যানিটি, তার মানবিকতার জন্য, মানুষের জন্য বা মানবিকতার জন্য তার যে কাজ আছে, এই কাজে তিনি তো একা কিছু করতে পারবে না, সুতরাং তার কি দরকার, সাহায্য দরকার, তার টাকা পয়সা দরকার। এই টাকা পয়সার জন্য বিভিন্ন ফিনান্সিয়াল এইড বা ফিনান্সিয়াল সাপোর্ট এবং বিভিন্ন ভলেন্টিয়ার যারা তার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করবে, তারা কি করলো, সামনের দিকে এগিয়ে আসলো এই মানবিক বিভিন্ন কাজ করার জন্য। ইন 1950 হার গ্রুপ, 1950 সালে তার গ্রুপ কি করেছে, নাও কল দ্য মিশনারিজ অফ চ্যারিটি। দেখো মিশনারিজ অফ চ্যারিটি কি তার গ্রুপের নাম, তখন কিন্তু কি তার গ্রুপ ছিল, তখনও নাম দেয় নাই। এই যে 1950 সালে তখন তার গ্রুপের নাম দেয় নাই, পরবর্তীতে তার গ্রুপের নাম দিয়েছে, বর্তমানেও এই নামেই ডাকা হয়। এই গ্রুপের নাম কি, মিশনারিজ অফ চ্যারিটি। রিসিভড অফিসিয়াল স্ট্যাটাস, অফিসিয়াল মানে কি আনুষ্ঠানিক, স্ট্যাটাস মানে কি স্বীকৃতি, অ্যাজ এ রিলিজিয়াস কমিউনিটি। রিলিজিয়াস মানে কি ধার্মিক, কমিউনিটি মানে কি সম্প্রদায় বা সংঘ। মানে কি এইখানে অর্থটা দেখো, 1950 সালে তার দল, তার গ্রুপ, হ্যাঁ, বর্তমানে যাকে বলা হয় মিশনারিজ অফ চ্যারিটি, রিসিভ মানে কি পেয়েছিল কি অফিসিয়াল আনুষ্ঠানিক স্ট্যাটাস মানে স্বীকৃতি, একটা আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছিল কি হিসেবে, একটা ধর্মীয় সংঘ হিসেবে, যে এটা একটা ধর্মীয় সংঘ, তাকে খাতা কলমে আনুষ্ঠানিকভাবে সকলে স্বীকৃতি দিয়ে দেয়। ইন তারপর দেখো মেম্বার্স টুক দ্য ট্র্যাডিশনাল ভোস, টুক মানে গ্রহণ করে, ট্র্যাডিশনাল মানে কি ঐতিহ্যবাহী, ভো মানে কি ব্রত, অফ প্রপার্টি, চ্যাসিটি প্রপার্টি মানে কি দারিদ্রতা, চ্যাসিটি মানে কি হ্যাঁ পরিশুদ্ধতা বা পবিত্রতা, পিউরিটি, অ্যান্ড অবিডিয়েন্স মানে কি আজ্ঞা মেনে চলা। বাট দে অ্যাডেড এ ফোর্থ, অ্যাডেড মানে কি, আমি সব বুঝাচ্ছি কোনো সমস্যা নেই, অ্যাডেড মানে কি যোগ করা, অ্যাডেড এ ফোর্থ বউ টু গিভ ফ্রি সার্ভিস, ফ্রি মানে কি বিনামূল্যে, সার্ভিস মানে কি সেবা, টু দ্য মোস্ট পুয়ার মানে কি যারা সবচেয়ে বেশি দরিদ্র, মোস্ট মানে কি সবচেয়ে বেশি। এখন দেখো আমরা অর্থ বোঝার চেষ্টা করি। মেম্বার্স টু দ্য ট্র্যাডিশনাল ভোস অফ প্রপার্টি, দেখো যখন একটা কি হয়, একটা রিলিজিয়াস চ্যারিটি থাকে, ওই চ্যারিটির কিছু লক্ষ্য উদ্দেশ্য থাকে, কিছু ব্রত থাকে যে আমরা এই উদ্দেশ্যে কাজ করব। তারা কি নর্মালি ট্র্যাডিশনাল যে রিলিজিয়াস কমিউনিটিগুলো আছে, তারা 3টা ভোগ গ্রহণ করে। কি তারা গ্রহণ করে হচ্ছে এই যে ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী, যে আগে থেকে এগুলো গ্রহণ করে আসে ওই রিলিজিয়াস কমিউনিটিগুলো। কি যে পোভার্টি, তারা দরিদ্রের বিরুদ্ধে কাজ করবে, চ্যাসিটি পবিত্রতা সহকারে কাজ করবে, পবিত্রতার জন্য কাজ করবে, অবিডিয়েন্স আজ্ঞাবহতার জন্য কাজ করবে। কিন্তু তিনেরা বা তাদের যে সংগঠন, এটা আরও একটু যোগ করে, এই ট্র্যাডিশনাল ভোসের বাইরে গিয়েও 4র্থ নাম্বার একটা ভৌ যোগ করে। সেটা ছিল হচ্ছে ফ্রি সার্ভিস টু দ্য মোস্ট পুয়ার, একদম যারা গরিব আছে তাদের কি বিনামূল্যে সেবা দেওয়া। ওকে ভাইয়া, আশা করছি আমি বুঝাতে পেরেছি। দ্য মিশনারিজ অফ চ্যারিটি রিসিভ সিগনিফিকেন্ট কি পাবলিসিটি, কি করেছিলেন, রিসিভ করেছিলেন, পেয়েছিলেন। এখানে রিসিভ বলতে পেয়েছিলেন, সিগনিফিকেন্ট বলতে কি বোঝায়, গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ পাবলিসিটি, মানে কি অনেক জনপ্রিয়তা পেয়ে যায়। যখন একটা জিনিস অনেক ভালোভাবে কি করে কাজ করে, অনেক ভালো কাজ করে, চারদিকে একটা সুনাম কিন্তু ছড়িয়ে যায়। মাদার তেরেসার যে সংগঠন আছে, ওইটাও যখন কি কলকাতার বিভিন্ন স্লাম পিপলদের নিয়ে ভালো কাজ করা শুরু করলো, 4টা ভৌ নিয়ে, তখন কিন্তু কি এটা সুনাম চারদিকে ছড়িয়ে গেল। এবং কি জনপ্রিয়তা, পাবলিসিটি মানে কি জনপ্রিয়তা। অ্যান্ড মাদার তেরেসা ইউজড ইট টু বেনিফিট হার ওয়ার্ক,
বেনিফিট মানে কি সুফলের জন্য, এবং কি এই যে তার যে সুনাম ছড়িয়ে গেল মাদার তেরেসা এই জিনিসটাই তার সুফলের জন্য বা তার ভালো কাজের জন্য কি ব্যবহার করা শুরু করলো, যেটাকে আমরা বলি কি সুযোগের সদ্ব্যবহার করা। যে মাদার তেরেসার কাছে একটা সুযোগ চলে এসেছিল, সকলে মাদার তেরেসার কাজকে পজিটিভলি নিয়েছিল, এটার কি খ্যাতি ছড়িয়ে গেছিল, মাদার তেরেসা কি করেছে এই সুযোগটার গ্রহণ করেছিলেন। ইন 1957 সালে দে বিগেন মানে কি শুরু করেছিল টু ওয়ার্ক উইথ লেপার্স। লেপার্স মানে কি কুষ্ঠরোগী। লেপার্সে কি যে আমার স্কিনে অনেক প্রবলেম, স্কিনগুলো কি হয় একদম খসে যায়, পুরো একদম খারাপ অবস্থা হয়ে যায়, তখন কিন্তু এই লেপার্স একটা খুবই খারাপ একটা সমস্যা ছিল, ল্যাপ্রোসি যেটাকে বলা হয়। ইন 1957 দে বিগেন টু ওয়ার্ক উইথ লেপার্স, তারা কি কুষ্ঠরোগীদের নিয়ে কাজ করা শুরু করলো। দেখো লেপার্স কারা এখানে বলছে, দোজ সাফারিং ফ্রম লেপ্রোসি। লেপার্স হচ্ছে তারা যারা কি কুষ্ঠরোগে আক্রান্ত। হুইচ ইজ এ ট্যারেবল মানে কি ভয়ঙ্কর, ইনফেকশিয়াস ডিজিজ। ইনফেকশিয়াস মানে কি সংক্রামক রোগ, ডিজিজ মানে কি রোগ, মানে কি তারা শুরুতে কাজ শুরু করেছিল কোন রোগীদের নিয়ে, ল্যাপ্রোসি নিয়ে। ল্যাপ্রোসি মানে কি ল্যাপার্স নিয়ে। ল্যাপার্স মানে হচ্ছে কি কুষ্ঠরোগী, অর্থাৎ ল্যাপার্সটা কি যেই মানুষরা কি কোন রোগে ভুগে, ল্যাপ্রোসি রোগে ভুগে, অর্থাৎ কুষ্ঠরোগে ভুগে। গ্রাজুয়ালি ধীরে ধীরে ফ্রম ওয়ান স্কুল দে এক্সপান্ডেড মানে কি বৃদ্ধি করা, এক্সপান্ডেড মানে কি বৃদ্ধি করা। শুরুতে তারা কি একটা স্কুলে কার্যক্রম শুরু করে, কিন্তু ধীরে ধীরে ফ্রম ওয়ান স্কুল একটা স্কুল থেকে দে এক্সপান্ডেড তারা বৃদ্ধি করে, প্রসারিত করে টু 9 এলিমেন্টারি মানে কি প্রাথমিক, প্রাইমারি যেটাকে আমরা বলি, টু 9 প্রাইমারি বা এলিমেন্টারি স্কুল ইন কলকাতা। মানে কি শুরুতে তারা একটা স্কুলে শুরু করেছে, কিন্তু ধীরে ধীরে কি তারা একটা থেকে 9টা প্রাথমিক বা এলিমেন্টারি স্কুলে ছড়িয়ে যায়, মানে কি তাদের সেবা পরিসর বৃদ্ধি পেতে থাকে। দে অলসো ওপেন্ড এ হোম ফর অরফান্ড অ্যান্ড অ্যাবান্ডেন্ড চিলড্রেন। অ্যাবান্ডেন্ড মানে কি পরিত্যক্ত, মানে কি যাদের বাবা মা ছোটবেলায় কি তাদের ত্যাগ করে, অর্থাৎ ফেলে দেয়। অনেক সময় দেখা যায় না রাস্তায়, ড্রেনে, তারপরে এতিমখানা, অনেক বাচ্চা পাওয়া যায়, বাচ্চা বড় হয়, তাদের বলা হয় কি অ্যাবান্ডেন্ড চিলড্রেন। অ্যাবান্ডেন্ড মানে কি পরিত্যক্ত, তার বাবা মা কর্তৃক পরিত্যক্ত সন্তানদের বলা হয়। দে অলসো ওপেন্ড এ হোম মানে কি একটা বাসা, এখানে মূলত আশ্রমকে বোঝানো হচ্ছে, যে বৃদ্ধাশ্রম, লীলা বোর্ডিং বাংলাদেশে আছে ওই টাইপের। দে অলসো ওপেন্ড এ হোম ফর অরফান্স মানে কি অনাথ, যার পিতামাতা নাই, অনাথ এবং অ্যাবান্ডেন্ট চিলড্রেন, যারা পরিত্যক্ত চিলড্রেন, পরিত্যক্ত বাচ্চা এবং কি অনাথদের জন্য কি করলো একটা আশ্রম বা আশ্রয় খুললো। সুন খুব দ্রুত দে ওয়ার ইন মোর দেন 22 ইন্ডিয়ান সিটিজ, তারা কি খুব দ্রুতই কি 22টা ইন্ডিয়ার শহরে ছড়িয়ে পড়লো। তারা কি শুরুতে কলকাতায় শুরু করলো, আস্তে আস্তে না খুব দ্রুতই কি হলো 22টা শহরে কি হয়ে গেল, ছড়িয়ে পড়লো। এই সুন কিন্তু এখানে বলেই দিছে। মাদার তেরেসা অলসো ভিজিটেড আদার কান্ট্রিজ সাচ এস মানে কি যেমন, মাদার তেরেসাও কি করেছে, এছাড়া মাদার তেরেসা আরও অন্যান্য রাষ্ট্র ভ্রমণ করেছিল, সাচ এস যেমন শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, তানজানিয়া, ভেনেজুয়েলা অ্যান্ড ইতালি টু বিগিন নিউ ফাউন্ডেশন। বিগিন মানে কি শুরু করা, কি শুরু করার জন্য, নতুন ফাউন্ডেশন বা নতুন সংস্থা শুরু করার জন্য। যখন তার ফ্যামিলিয়ারিটি, তার খ্যাতি চারদিকে ছড়িয়ে গেছে, তার সীমাটা শুধু ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বিশ্বের বিভিন্ন প্রান্তে তার সেবা পৌঁছে গেছে। তারপর দেখো মাদার তেরেসাস গ্রুপ কন্টিনিউ, গ্রুপ বলতে কি মাদার তেরেসা যে সংঘ আছে, যে দলটা আছে, ওই দলটা কন্টিনিউ মানে কি চালিয়ে যাওয়া। গ্রুপ কন্টিনিউ টু এক্সপান্ড, এখানে কন্টিনিউ হবে না, এখানে একটু মিস্টেক হয়েছে, টাইপিং মিস্টেক, কন্টিনিউড হবে। মাদার তেরেসা গ্রুপ কন্টিনিউ টু এক্সপান্ড থ্রু আউট দ্য 1970s, মানে কি 1970-এর যে দশক আছে ওই দশক জুড়ে কি করেছে মাদার তেরেসার গ্রুপটা কি হচ্ছে, এক্সপান্ড হয়েছে, বৃদ্ধি পেয়েছে। থ্রু আউট মানে কি জুড়ে, যে 1970-এর দশক জুড়ে মাদার তেরেসার যে সার্ভিসগুলো আছে, সেবাগুলো আছে, সেগুলো প্রসারিত হয়েছে, বৃদ্ধি পেয়েছে। দে ওপেন নিউ মিশনস ইন প্লেসেস সাচ এস আম্মান, জর্ডানের রাজধানীর নাম হচ্ছে আম্মান, লন্ডন ইংল্যান্ড মানে কি ইংল্যান্ডের লন্ডনে, অ্যান্ড নিউ ইয়র্কে। অর্থাৎ তারা কি করেছিল, তারা নতুন মিশন বা নতুন সংঘ খুলেছিল কোথায়, জর্ডানের আম্মানে, তারপর কি ইংল্যান্ডের লন্ডনে এবং নিউ ইয়র্কে। বাই 1979 1979 নাগাদ মাদার তেরেসাস গ্রুপ হ্যাড মোর দেন 200 ডিফারেন্ট অপারেশন in over 25 countries around the world। মানে কি 1979 সালের মধ্যে মাদার তেরেসা যে কাজ আছে, মিশন আছে, ওইগুলো কি হলো, ওগুলো
200 ডিফারেন্ট অপারেশন, মানে কি এই কাজগুলো 200টা বিভিন্ন কাজ ছড়িয়ে গেল কয়টা দেশে, ওভার 25 কান্ট্রি, মানে কি 25টিরও বেশি দেশে 200রও বেশি কি অপারেশন বা মিশন কি খুলে গেল, কাজ শুরু হয়ে গেল। উইথ ডজনস মোর ভেঞ্চার টু ফলো, মানে কি আরো 12টারও বেশি কর্মক্ষেত্র তার কি হয়ে গেল, শুরু হয়ে গেল এইরকম। তারপর দেখো এখন কিন্তু আমরা এইটা শেষ করলাম ভাইয়া, পুরো ভালোভাবে শেষ করলাম, আমরা কিন্তু একদম ধরে ধরে শেষ করেছি। এখন আমরা দেখি রিড দ্য completed text and say if the following statement are true or false, মানে ট্রু ফলস এখন আমরা কি করব, নির্ণয় করব। তোমরা একটু দেখো, এটা এই পাশে যাই তাহলে মনে হয় তোমাদের সুবিধা হবে। মাদার তেরেসা টুক এ থরো মানে কি, থরো মানে হচ্ছে সম্পূর্ণ মেডিকেল ট্রেনিং ফ্রম দ্য ইউএসএ, সে কি ইউএসএ থেকে মেডিকেল ট্রেনিংটা গ্রহণ করেছিল। দেখো এইখানে কিন্তু আমাদের একটা পয়েন্ট আছে, একটু কষ্ট হলে দেখো, দেখো তিনি কিন্তু কি আমেরিকান মেডিকেল মিশনারি সিস্টার্সদের সাথে নিছে, এটা একটা সংঘের নাম, আমি শুরুতেই বলেছি। এখন তোমরা এটা যখন আমেরিকা দেখবে তোমরা তো ইউএসএ দাগায় দিবা, কিন্তু না, দেখো এটা কোথায়, এটা সংঘের নাম, কিন্তু ট্রেনিংটা নিয়েছিল হচ্ছে পাটনা ইন্ডিয়া, ইন্ডিয়ার পাটনায় নিয়েছিল। সুতরাং কি এটা কখনো ইউএসএ হবে না, এটা কি হবে, এটা ইউএসএ হবে না, এটা কি হবে, এটা হবে কি, এটা ফলস, এটা ফলস, এটা হবে কি পাটনা ইন্ডিয়া, পাটনা ইন্ডিয়া। ওকে, তারপর দেখো ভাইয়া, at first she collected children from the street and gave them food and clothing. At first শুরুতে she collected children from the street and gave them food and clothing, মানে কি সে স্ট্রিট থেকে বাচ্চা কালেক্ট করেছিল এবং কি তাদের খাদ্য এবং কি দিয়েছিল, পোশাক দিয়েছিল। না, এটা ফলস, এটা ফলস। কারণ কি, কারণ হচ্ছে শুরুতে সে কি করেছিল, সে কলকাতার বস্তি থেকে চিলড্রেনদের কালেক্ট করেছিল। দেখো হার ফার্স্ট কোর্স অফ অ্যাকশন, তার প্রথম কাজ কি ছিল, ইন কলকাতা ওয়াজ টু গ্যাদার চিলড্রেন ফ্রম দ্য স্লাম, নট স্ট্রিট না, স্ট্রিট না কিন্তু, স্ট্রিট মানে কি রাস্তা, রাস্তা থেকে না, বস্তি থেকে, অ্যান্ড স্টার্ট টু টিচ দেম, এবং তাদের কি করলো, তাদের শিক্ষা দেওয়া শুরু করলো, তাদের খাবার এবং কি পোশাক দেওয়া শুরু করে দেয়, তাদের খাদ্য দেওয়া শুরু, তাদের কি দেওয়া, শিক্ষা দেওয়া শুরু করলো, এবং তাদের কোথা থেকে, স্ট্রিট না, এটা হবে কি স্লাম থেকে, স্লাম থেকে। ওকে, আর ফুড অ্যান্ড ক্লোদিং না, গিভ দেম টিচিং। তারপর দেখো এটা গেল, এটা গেল, এখন এটা শেষ করবো। শি অ্যান্ড হার গ্রুপ স্টার্টেড টু লুক আফটার, দেখো লুক আফটার কিন্তু একসাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, দেখাশোনা করা, লুক আফটার মানে কি দেখাশোনা করা। শি অ্যান্ড হার গ্রুপ স্টার্টেড টু লুক আফটার অ্যান্ড কেয়ার ফর দ্য লেপার্স, লেপার্স মানে কি কুষ্ঠরোগী। হ্যাঁ, তিনি এবং তার দল কি করেছিল, শুরু করেছিল দেখাশোনা করা, কাদের দেখাশোনা করা, লেপার্সদের, কুষ্ঠরোগীদের। অর্থাৎ এটা কি ট্রু, আমরা কিন্তু জানি কি মাদার তেরেসা শুরুতে এটা শুরু করেছিলেন। তারপর দেখো ইট টুক দ্যাম এ লং টাইম টু গো টু আদার সিটিজ অফ ইন্ডিয়া, মানে কি ইন্ডিয়ার অন্যান্য শহরে ছড়িয়ে যেতে তাদের কি লং টাইম, অনেক সময় লেগেছে। আমরা একটু দেখি তো, এই দেখো এখানে কিন্তু অনেক, এখানে কিন্তু সুন দাও আছে, সুন দে আর ইন মোর দ্যান 22 ইন্ডিয়ান সিটিজ, মানে কি এই যে 22 ইন্ডিয়ান সিটিজ, মানে কি খুব দ্রুতই কি তারা 22টি ইন্ডিয়ান সিটিতে, অর্থাৎ ইন্ডিয়ায় তারা খুব দ্রুত ছড়িয়ে গেছে। এখানে কিন্তু বলছে লং, এখানে বলছে কিন্তু কি লং টাইম, কিন্তু না, এটা হবে কি ইন এ ভেরি শর্ট টাইম, ইন এ ভেরি শর্ট টাইম, ইন এ ভেরি শর্ট টাইম, নট লং টাইম, ইন এ ভেরি শর্ট টাইম, ইন এ শর্ট টাইম, SHORT, শর্ট। খুব অল্প সময়ের মধ্যে কি ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে গেছে। তারপর আসো আমরা একটু দেখি 5 নাম্বার, মাদার তেরেসা ওয়েন্ট টু সেভারাল কান্ট্রিজ। সেভারাল মানে কি, সেভারাল মানে হচ্ছে কিছু। ভাইয়া আমি সব সময় বলি তোমরা এখন থেকে চেষ্টা করো ওয়ার্ড মিনিং 100% শেখার। ওয়ার্ড মিনিং না জানলে ইংলিশ কখনোই জানা সম্ভব না। এখনও তোমাদের কাছে একটু সময় আছে, অলরেডি তোমরা কিন্তু কি স্কুল লাইফের বিশাল বড় একটা সময় পার করে এসেছো, এখন কিন্তু আর ওই সময় নেই, এখন তোমার ওয়ার্ড মিনিং শিখতে হবে। মাদার তেরেসা ওয়ান টু সেভারাল কান্ট্রিজ, মানে ওয়েন টু সেভারাল কান্ট্রি মানে কি কিছু দেশে গিয়েছিল। হ্যাঁ, আমরা কিন্তু লাস্ট লাইনে পড়েছিলাম যে সে কি শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, তানজানিয়া, ভেনেজুয়েলা, ইতালি ইত্যাদি দেশে কি করেছিলেন, শুরু করেছিলেন, অর্থাৎ কি সে গিয়েছিলেন, ট্রু এটা। ওকে, এটা কিন্তু ফলস, এটা ফলস। এইবার দেখো রিড দ্য টেক্সট এগেন অ্যান্ড কমপ্লিট দ্য চার্ট
গিভেন বিলো। এখন তোমার কাজ কি? এখন হচ্ছে এটা তোমার হোমওয়ার্ক। এটা কি তোমার হোমওয়ার্ক? কেন ভাইয়া? কারণ কি তুমি যখন পড়বা তুমি এখানে ডেট, অনেক ইম্পর্টেন্ট ডেট আছে না, কত সালে তিনি জন্মগ্রহণ করছে, সাপোজ এখানে দিলে 1910 সালের তারিখটা দিয়ে দিল, তারপর কি তার জন্ম দিয়ে দিবা, তারপর তিনি কত সালে কি ভোগ গ্রহণ করে অর্থাৎ নান হিসেবে শপথ গ্রহণ করে সেইটা দিবা, তিনি কত সালে টিচিং করে এটা দিতে পারো, সালের তো অভাব নাই, তুমি এটা দিয়ে এটা ফিল আপ করবা। এটা সুবিধা কি, এটা যখন তুমি ফিল আপ করবা তোমার তোমার যে টেক্সটটা আছে 3-4 বার পড়া হবে, মিনিমাম মিনিমাম 3-4 বার পড়া হবে। এটা কিন্তু তোমার লাভ না আমার লাভ? অবশ্যই তোমার লাভ, এটা বোঝা লাগবে। এবার দেখো লিসন ফর এ লাভ ফর হিউম্যানিটিস এর আরেকটা পার্ট আমরা পড়ি একটু। দেখো, read the text in A again and answer the following question. What did Mother Teresa initially do before beginning to work for humanity? Initially মানে কি প্রাথমিকভাবে অর্থাৎ শুরুর দিকে, মানে কি হোয়াট ডিড মাদার তেরেসা ইনিশিয়ালি ডু বিফোর বিগিনিং টু ওয়ার্ক ফর হিউম্যানিটি, হিউম্যানিটির কাজ করার শুরুর দিকে কি করেছিলেন আমরা কিন্তু অলরেডি জানি এটা। তিনি শুরুতে টিচিং দিয়ে শুরু করেছিলেন, তারপর ল্যাপ্রোসি রোগীদের দিয়ে শুরু করেছিলেন, আমরা এখন আরও পড়ব। হাউ মেনি বোজ ডিড দ্য মিশনারিজ অফ চ্যারিটি টেক, মানে কি কয়টা বউ গ্রহণ করেছিল। আমরা কিন্তু এই দেখো আমরা আগে প্রথমটা সলভ করি। হোয়াট ডিড মাদার তেরেসা ইনিশিয়ালি ডু বিফোর বিগিনিং টু ওয়ার্ক ফর হিউম্যানিটি, হিউম্যানিটির জন্য কাজ করার জন্য তিনি কি গ্রহণ করেছিলেন। দেখো মাদার তেরেসা, আমরা কিন্তু দাঁড়াও 1 মিনিট, এটা 1 মিনিট আমাকে একটু দেখতে দাও। না, আমরা এটা বই থেকে সলভের জন্য এটা রাখছি। দেখো আমরা তোমাদের ইয়ে থেকে সলভ করবো। হোয়াট ডিড মাদার তেরেসা ইনিশিয়ালি ডু বিফোর বিগিনিং টু ওয়ার্ক ফর হিউম্যানিটি, কি করেছিল ইনিশিয়ালি, মানে কি প্রাথমিকভাবে কি করতো, মানে কি বিফোর মানে কি পূর্বে, পূর্বে কি করতো। দেখো পূর্বে কিন্তু আমরা কিন্তু এখানে পড়েছি, সে পূর্বে যখন কি এই মিশনারি শুরু করার পূর্বে সে 17 বছর টিচিং করতো, সে থিওলজি অ্যান্ড জিওগ্রাফি পড়াতো। ওই লাইনটা তুমি এখানে সরাসরি দিয়ে দাও, হয়ে যাবে। ওকে, তারপরে হাউ মেনি বোজ ডিড দ্য মিশনারিজ অফ চ্যারিটি টেক, এই যে মিশনারিজ অফ চ্যারিটি কয়টা ভোগ গ্রহণ করেছিল, ব্রত গ্রহণ করেছিল 4টা। আমরা কিন্তু জানি কি ট্র্যাডিশনাল 3টা, কিন্তু তারা আরেকটা টু সার্ভ দ্য পুয়ার, কি টু ফ্রি সার্ভ দ্য পুয়ার, এটাও তারা চতুর্থ হিসেবে গ্রহণ করেছিল। এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে, এই যে শুরুর দিকে। 1 মিনিট, এই যে আগে কি তারা শুরুতে কি 1টা 2টা আর এই 3টা গ্রহণ করেছিল। তারপরে দেখো ফোর্থ মানে কি এই 4 নাম্বারটাও তারা গ্রহণ করেছিল, অর্থাৎ কি তারা 4টা গ্রহণ করেছিল। তারপরে দেখো হোয়াট ওয়ার দে, তারা কি কি ছিল, এই যে আমরা কিন্তু দেখেছি অবিডিয়েন্স, তা এই যে এই 4টা তোমাদের সরাসরি দেখিয়ে দেয়। এই যে পোভার্টি, চ্যাস্টিটি, তারপর কি অবিডিয়েন্স, আর ফোর্থ কি ফ্রি সার্ভিস, এই 4টা। তারপর দেখো হোয়াট ডিড মাদার তেরেসা অ্যান্ড হার গ্রুপ ডু, মাদার তেরেসা এবং তার গ্রুপ কি করেছে। দেখো এখানে কিন্তু এই যে মাদার তেরেসাস গ্রুপ কন্টিনিউড টু এক্সপান্ড থ্রু আউট 1970, দে ওপেন নিউ মিশনস ইন প্লেসেস, এই যে আম্মান, এগুলো তো অবশ্যই দিবা। তারপর যে এই যে তিনি ল্যাপ্রোসি যে রোগীগুলো আছে, হ্যাঁ ওগুলোকে সাহায্য করছে ল্যাপার্সদের, এটা তুমি উল্লেখ করবা। এই যে এখান থেকে দে বিগ্যান টু ওয়ার্ক উইথ ল্যাপার্স, এটা একটা পয়েন্ট দিবা, পয়েন্ট আকারে তুমি যা পারো তাই দিবা, দেখে দেখে শুধু কমপ্লিট করবা। ওকে, দেখো এখন আমরা আরেকটা সলভ করি, লিসন 5। রিড মোর অ্যাবাউট মাদার তেরেসা। মাদার তেরেসা সম্পর্কে অনেক কিছু জানলাম, আমরা আরও কিছু জানার চেষ্টা করি। মাদার তেরেসা ওয়াজ মুভড বাই দ্য সাইট অফ দ্য সিক অ্যান্ড ডাইং অন দ্য স্ট্রিট অফ কলকাতা। এখন সাইট মানে কি, সাইট মানে হচ্ছে দেখা বা দৃষ্টি, মুভড মানে কি নড়া, এখানে মুভড মানে আরেকটা মিনিং বোঝাচ্ছে, আমি বলছি মুভড বাই দ্য সাইট অফ দ্য সিক অ্যান্ড ডাইং। এখানে ডাইং বলতে কাদের বোঝাচ্ছে, মুমূর্ষু, মানে কি যাদের অবস্থা খুবই খারাপ, আর সিক্স মানে কি রুগী, আর ডাইং মানে কি মুমূর্ষু। অন দ্য স্ট্রিট অফ কলকাতা, তখন তো মানুষের অবস্থা খুবই খারাপ ছিল, রাস্তায় মানুষ মরে পড়ে থাকতো। তারপর দেখো মাদার তেরেসা ওয়াজ মুভড বাই দ্য সাইট অফ দ্য সিক অ্যান্ড ডাইং অন দ্য স্ট্রিট অফ কলকাতা, অর্থাৎ মাদার তেরেসা কলকাতার রাস্তাঘাটে যে মুমূর্ষ মানুষ ছিল, যারা অসুস্থ ছিল, তাদের দেখে কি হলো, খুবই মর্মাহত হলো। এখানে মুভড দ্বারা মর্মাহত হওয়াকে বোঝাচ্ছে। শি ফাউন্ডেড এ
হোম, সে হোম বলতে কি বোঝানো হচ্ছে এখানে কি বাসায়, ফাউন্ডেড মানে কি প্রতিষ্ঠা করা, সে প্রতিষ্ঠা করেছিল এ হোম। এখানে হোম বলতে কি একটা আশ্রম, মূলত বিদ্যার্থীদের জন্য বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম, অনাথদের জন্য ওই রকম একটা আশ্রম তৈরি করেছিলেন। হি ফাউন্ডেড এ হোম, একটা আশ্রম তৈরি করেছিলেন ফর দ্য ডাইং ডেস্টিটিউট। ডেস্টিটিউট মানে কি নিঃস্ব, ডাইং মানে কি মুমূর্ষ, যে মুমূর্ষ যে ডেস্টিটিউট আছে, নিঃস্ব ব্যক্তি আছে, অর্থাৎ যারা পরে মারা যাবে এইরকম একটা অবস্থা, যাদের এই দুনিয়াতে কেউ নেই সাহায্য করার মতো, তাদের জন্য কি একটা আশ্রম তৈরি করলো। অ্যান্ড নেম ইট নির্মল হৃদয়, এটার নাম দিল কি নির্মল হৃদয়। মিনিং এই নির্মল হৃদয় অর্থ হচ্ছে পিওর হার্ট, মানে কি বিশুদ্ধ হৃদয়, নির্মল হৃদয় বা বিশুদ্ধ হৃদয়, তুমি যাকে বলতে পারো, বিশুদ্ধ একটা মন। মূলত যারা রাস্তাঘাটে, কলকাতার রাস্তাঘাটে পড়ে থাকে, যাদের কেউ নাই, ডেস্টিটিউট মানে কি পুরোপুরি নিঃস্ব, তাদের জন্য এই আশ্রমটা তৈরি করেছিল। শি অ্যান্ড হার ফেলো নানস, ফেলো মানে কি সহযোগী, তার সাথে তার যে সহযোগী নানরা ছিল, সন্ন্যাসীরা ছিল, ব্রট দ্য ডাইং পিপল অফ দ্য স্ট্রিট অফ কলকাতা টু হিজ হোম, মানে কি তিনি এবং তার সাথে যে সহকর্মীরা তার ছিল, তার যে ফেলো নানরা ছিল, তারা কি করতো কলকাতার রাস্তা থেকে ডাইং পিপল, যাদের একদম খারাপ অবস্থা, মরে যাবে যাবে এমন একটা অবস্থা, তাদের তুলে নিয়ে কি কোথায় নিয়ে আসতো, ওই আশ্রমে নিয়ে আসতো। তাদের কেউ নিয়ে আসতো অফ দ্য স্ট্রিট টু দিস হোম, এই যে আশ্রমটা বানিয়েছিল, ফাউন্ড করেছিল, সেখানে নিয়ে আসে। দে ওয়ার লাভিংলি লুকড আফটার, দেখো লুক আফটার মানে কি দেখাশোনা করা, লুক আফটার মানে কি আমরা একটু আগে বলেছি আমি তোমাদের, লুক আফটার মানে দেখাশোনা করা। দে ওয়ার লাভিংলি, লাভিংলি মানে কি ভালোবাসার সাথে, লুক আফটার অ্যান্ড কেয়ার্ড ফর, সেখানে কি তাদের ভালোবাসার সাথে কি করা হতো, তাদের যত্ন নেওয়া হতো এবং তাদের দেখাশোনা করা হতো। সিন্স দেন, দেখো এখানে কি দেন কিন্তু আরেকটা অর্থে ব্যবহার হয়েছে। সিন্স দেন বলতে এখন কি তখন থেকে, সিন্স দেন বলতে এখানে আবার কি তখন থেকে অর্থ প্রকাশ পাচ্ছে। দেখো দেনের কতগুলো অর্থ আমরা পাচ্ছি। সিন্স দেন মানে কি তখন থেকে, মেনি মেন, ওমেন অ্যান্ড চিলড্রেন হ্যাভ বিন টেকেন ফ্রম দ্য স্ট্রিট অ্যান্ড ক্যারিড টু নির্মল হৃদয়। ক্যারিড টু মানে কি নিয়ে আসা, মানে কি তখন থেকে কি কলকাতা স্ট্রিট থেকে, কলকাতা রাস্তা থেকে বিভিন্ন কি পুরুষ, মহিলা এবং বাচ্চাদের কোথায় নিয়ে আসা হয়েছে, এই নির্মল হৃদয়, তিনি যে আশ্রমটা তৈরি করেছেন, হোমটা তৈরি করেছেন সেইখানে। These unloved and uncared for people get an opportunity to die in an environment of kindness and love. These unloved and uncared, এই যে মানুষগুলো যারা নিয়ে এসেছে, তারা কি কোনো মানে স্বজন ছিল, তাদের কখনো কেউ ভালোবাসে নেই, তাদের কেউ যত্ন নেয় নেই। এই যে দিস, দেখো এখানে দিস বলতে কিন্তু কি এই যে ম্যান, ওমেন, তারপর চিলড্রেন, তাদের সকলকে বোঝাচ্ছে। এই কারণে এই দিস কিন্তু সিঙ্গুলার, এই দিস কিন্তু সিঙ্গুলার, কিন্তু দিস THESE দিস, এই দিস কি প্লুরাল, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে কি প্লুরাল, অর্থাৎ এটা উপরে একটা দেয়া একজনকে বোঝায় বা একটি জিনিস বোঝায়, আর এখানকে একাধিক বোঝায়। যেমন কি ম্যান, ওমেন, চিলড্রেন, এগুলো সব কি প্লুরাল, অর্থাৎ ম্যান দ্বারা MEN মানে অনেক পুরুষ, ওমেন দ্বারা অনেক মহিলা, আর চিলড্রেন দ্বারা কি অনেক বাচ্চাদের বোঝানো হচ্ছে। একটা হোমে তার একজন দুজন থাকে না, ঠিক না? These unloved and uncared for people get an opportunity, এই যে মানুষগুলো যাদের কেউ কখনো ভালোবাসে নাই, কেউ তাদের যত্ন নেয় নাই, তারা কি করলো একটা অপরচুনিটি পেল, একটা সুযোগ পেল, টু বি ডাই ইন অ্যান এনভায়রনমেন্ট অফ কাইন্ডনেস অ্যান্ড লাভ। তারা কি এই যে মানুষগুলো একটা কি একটা সুন্দর, একটা দয়া ভাবাপন্ন বা সহানুভূতিশীল ও ভালোবাসাপূর্ণ একটা পরিবেশে মৃত্যুবরণ করার সুযোগ পেল। অর্থাৎ আগে তারা তো মুমূর্ষু অবস্থায় রাস্তায় পড়েছিল, তাদের দেখাশোনার মতো কেউ ছিল না। দে আর কি আনলাভড অ্যান্ড আনকেয়ার্ড, তাদের তুলে নেওয়া হলো এবং তাদের এমনভাবে তাদের কি পরিচর্যা করা হলো যাতে কি তারা জীবনের শেষ মুহূর্তগুলো, অর্থাৎ তারা মৃত্যুবরণ করতে পারে একটা ভালো এবং যত্নশীল, সহানুভূতিশীল পরিবেশে। মূলত তাদের জীবনের শেষ সময়গুলো যাতে ভালো যায়, এই কারণে নির্মল হৃদয় তাদের নিয়ে আসা হতো। ইন দেয়ার লাস্ট আওয়ার্স, লাস্ট আওয়ার্স বলতে কি বোঝানো হচ্ছে, মৃত্যুর আগের সময়গুলো, তাদের জীবনের শেষ সময়গুলো। দে গেট হিউম্যান অ্যান্ড ডিভাইন লাভ, ডিভাইন মানে কি পবিত্র, তারা কি মানবিক এবং কি পবিত্র ভালোবাসা পেয়েছিল। অ্যান্ড ক্যান ফিল দে আর অলসো চিলড্রেন অফ গড, এবং তারা যাতে কি ফিল করতে পারে, অনুভব করতে পারে তারাও কি ঈশ্বরের সন্তান। দেখো যারা খ্রিস্টান ধর্মে কিন্তু বলা হয়, যেমন মুসলিম ধর্মে কি বলা হয় আল্লাহর বান্দা, ঠিক না? ঠিক তেমনি খ্রিস্ট ধর্মে বলা হয় কি চিলড্রেন অফ ক্রাইস্ট বা চিলড্রেন অফ গড, মানে কি তারাও কি গডের চিলড্রেন। তাদের এইভাবে যত্ন দেওয়া হতো, গরিব দুঃখী, তাদের তো দেখার কেউ নেই, তার রাস্তায় কি বিনা আদরে বা বিনা কেয়ারে, বিনা যত্ন আর কি সেটা মারা যেত, কিন্তু তাদের এমনভাবে নিয়ে এসে নির্মল হৃদয়ে তাদের সেবা যত্ন করা হতো যে তারাও ভাবতো না আমরাও কি সৃষ্টিকর্তার
সৃষ্টি, আমাদেরও কি স্রষ্টা আছে, অর্থাৎ তারা যাতে জীবনের শেষ সময়গুলো একটু ভালোবাসা পায়, একটু কেয়ার পায়, এই কারণে নির্মল হৃদয়ে তাদের কি করা হতো, লুক আফটার করা হতো। দ্য মিশনারিজ অফ চ্যারিটি ট্রাই টু ফাইন্ড জবস ফর দিস হু সারভাইভ। দেখো, দ্য মিশনারিজ অফ চ্যারিটি, ওই যে চ্যারিটিতে মাদার তেরেসা যে চ্যারিটি আছে, সংঘ আছে, সেখানে যে ধর্ম প্রযোজকরা ছিল, ট্রাই টু ফাইন্ড জবস, তারা কি কাজ খোঁজার চেষ্টা করতো, ফর দোজ, তাদের জন্য, হু সারভাইভ, যারা বেঁচে যেত, তাদের তো মূল অবস্থা আনতো, সবাই তো আর মারা যেত না, সারভাইভ মানে কি যারা বেঁচে যেত, তাদের জন্য কি কাজ ঠিক করার বা কাজ খোঁজার চেষ্টা করতো, যাতে কি তারা কাজকর্ম করে একটু জীবনটা পরিচালনা করতে পারে। অর সেন্ড দেম টু হোমস হোয়ার দে ক্যান লিভ হ্যাপিলি ফর সাম মোর ইয়ার্স ইন এ কেয়ারিং এনভায়রনমেন্ট, তাদের জন্য কাজ খোঁজা হতো, অথবা কি করতে হতো, সেন্ড দেম টু হোমস, তাদেরকে অন্য একটা আশ্রমে পাঠিয়ে দেওয়া হতো, হয় আর যেখানে দে ক্যান লিভ হ্যাপিলি, তারা কি শান্তিতে বা সুখে সুখে বসবাস করতে পারতো, ফর সাম মোর ইয়ার্স, কি কিছু অধিক কিছু বছর, কিছু বেশি বছর, ইন এ কেয়ারিং এনভায়রনমেন্ট, একটা যত্নশীল পরিবেশে, অর্থাৎ যারা কি বেঁচে যেত তাদের হয়তো চাকরির ব্যবস্থা করে দেওয়া হতো, অর্থাৎ তাদের এমন একটা পরিবেশে পাঠিয়ে দেওয়া হতো, এমন একটা আশ্রমে পাঠিয়ে দেওয়া হতো, যেখানে তারা আরও কিছু বছর শান্তিতে এবং কি সযত্নে বসবাস করতে পেরেছিল বা পারত। রিগার্ডিং কমিটমেন্ট টু ফ্যামিলি, রিগার্ডিং মানে কি সম্পর্কে, কমিটমেন্ট মানে কি অঙ্গীকার, কমিটমেন্ট টু ফ্যামিলি মানে কি পরিবারের অঙ্গীকার সম্পর্কে, মাদার তেরেসা বলেছিল, মানে কি পরিবারের প্রতি আমাদের যে অঙ্গীকার আছে এই সম্পর্কে মাদার তেরেসা একটা উক্তি বলেছিল, মেবি ইন আওয়ার ওন ফ্যামিলি, অন্য কি নিজের মনে হতে পারে আমাদের নিজের পরিবারে, উই হ্যাভ সামবডি হু ইজ ফিলিং লনলি, হ্যাঁ হতে পারে আমাদের পরিবারে এমন কেউ থাকতে পারে কি হু ইজ ফিলিং লনলি, যে একাকিত্ব বোধ করছে, মানে কি যে নিজেকে একা ভাবছে, হু ইজ ফিলিং সিক, যে কি অসুস্থ বোধ করছে, হু ইজ ফিলিং ওয়ারিড, যে চিন্তিত, আর উই দেয়ার, আমরা কি তাদের সাথে আছি, আমরা কি তাদের পাশে আছি, যে হয়তো আমাদের পরিবারে অনেক মানুষ আছে যারা কি অসুস্থ, তারা চিন্তিত, তারা বিভিন্ন টেনশন আছে, স্ট্রেসে আছে, কিন্তু আমরা কি তাদের পাশে আছি, এটা প্রশ্ন করছে। আর উই উইলিং টু গিভ আনটিল ইট হার্টস ইন অর্ডার টু বি উইথ আওয়ার ফ্যামিলি, মানে কি আর উইলিং টু গিভ আনটিল ইট হার্টস, এটা বলতে কি বোঝায়, আমরা কি যতক্ষণ না পর্যন্ত কষ্ট পাই ততক্ষণ না পর্যন্ত তাদের পাশে গিয়ে দাঁড়াই, অর্থাৎ একটা মানুষ যে আস্তে আস্তে তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, আমরা কি তাদের খোঁজ খবর রাখি, তাদের পাশে দাঁড়াই, আমরা তখনই কি দাঁড়াই যখন তারা হার্ট হয়ে যায়, তারা কি কষ্ট পায়, হয়তো মারা যায় অথবা গুরুতর আহত হয়ে যায়, অর্থাৎ যখন কি জিনিসটা আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায় তখনই আমরা তাদের পাশে দাঁড়াই, এর আগে কিন্তু কি আমরা দাঁড়াই না, আমরা তাদের খোঁজ খবরও রাখি না। ইন অর্ডার টু বি উইথ আওয়ার ফ্যামিলিজ অর ডু উই পুট আওয়ার ইন্টারেস্ট ফার্স্ট, আমরা কি আমার পরিবারের, এখানে কি বলছে ইন অর্ডার টু মানে কি অনুসারে, আমরা কি আমার পরিবারের অনুসারে বা একটা পরিবারের মেম্বার এই অনুযায়ী আমরা পরিবারে আমাদের ভূমিকা পালন করি, নাকি উই পুট আওয়ার ইন্টারেস্ট ফার্স্ট, নাকি সবার আগে আমরা আমাদের স্বার্থ দেখি। দেখো এখানে কিন্তু তিনি বড় একটা মেসেজ দিছে, এখানে তুমি যদি লাইন বাই লাইন পড়ো সব বুঝবা না, তিনি মূলত বোঝাচ্ছে কি যে আমরা তো পরিবারে বসবাস করি, আমাদের পরিবারে তো এমন অনেক লোক আছে যারা চিন্তিত, যারা কষ্ট পাচ্ছে, যারা কি বিভিন্ন বিষয় নিয়ে কি ওয়ারিড, চিন্তিত, তারপরে যে কি একাকিত্ব বোধ করছে, আমরা কি তাদের পাশে দাঁড়াই, আমরা ততক্ষণ না তাদের পাশে দাঁড়াই না যতক্ষণ কি হয়তো তারা কষ্ট পায় অথবা আমরা কষ্ট পাই। এখন এই ক্ষেত্রে আমাদের উচিত কি পরিবারের পাশে দাঁড়ানো, নাকি কি আমার নিজের স্বার্থ দেখা, এইরকম একটা প্রশ্ন তুলছে। উই মাস্ট, আমাদের অবশ্যই রিমেম্বার দ্যাট, আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে লাভ বিগিনস অ্যাট হোম, ভালোবাসা কোথায় আরম্ভ হয়, পরিবারের থেকে ভালোবাসার সূচনা হয়। অ্যান্ড উই মাস্ট অলসো রিমেম্বার, আমাদের আরও অবশ্যই মনে রাখতে হবে দ্যাট যে ফিউচার অফ হিউম্যানিটি পাসেস থ্রু মানে কি মধ্য দিয়ে দ্য ফ্যামিলি, মানে কি মানবিকতার বা মানবতার যে ভবিষ্যৎ এটা পরিবারের মধ্যে দিয়েই যায়, অর্থাৎ একটা ব্যক্তি কতটুকু মানবিক হবে এটা তার পরিবার থেকে শিক্ষা লাভ করে, তার পরিবার থেকে সে যদি মানবিক হওয়ার শিক্ষা পায় সে ভবিষ্যতে কি হবে, মানবিক হবে, অর্থাৎ তোমার ভবিষ্যতে তুমি কি পরিমাণ মানবিক হবে, মানবিকতার ভবিষ্যৎ কিসের মধ্যে দিয়ে অতিবাহিত হয়, পরিবারের মধ্যে দিয়ে অতিবাহিত হয়। দেখো কত ইম্পর্টেন্ট একটা মেসেজ কিন্তু তিনি দিয়েছেন, খুবই কমপ্লিকেটেড দেখা যায় এতটুকু টেক্সট, কিন্তু দেখছো এই টেক্সটে কত বেশি পড়া। এবার দেখো মাদার তেরেসাস ওয়ার্ক হ্যাজ বিন রিকগনাইজড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড অ্যান্ড শি রিসিভড এ নাম্বার অফ অ্যাওয়ার্ডস। দেখো
মাদার তেরেসার ওয়ার্ক, মাদার তেরেসার কাজ হ্যাজ বিন রিকগনাইজড। রিকগনাইজ মানে কি স্বীকৃতি পাওয়া, স্বীকৃতি পেয়েছে থ্রু আউট মানে কি জুড়ে, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, বিশ্ব জুড়ে মাদার তেরেসার কাজগুলো কি পেয়েছে, স্বীকৃতি পেয়েছে। অ্যান্ড শি রিসিভড এ নাম্বার অফ অ্যাওয়ার্ড, সে অনেক কি পুরস্কারে ভূষিত হয়েছে, অর্থাৎ তিনি অনেক পুরস্কার পেয়েছেন। দিস ইনক্লুড, এই যে দিস কিন্তু কি একাধিক, এখানে কিন্তু তিনি অনেক পুরস্কার পেয়েছেন, তিনি একটা পুরস্কার পায় নাই। একটা পুরস্কার পাইলে দিস হতো, যেহেতু একটা পুরস্কার পায় নাই এই কারণে THESE হবে, এই যে ই, আর এখানে কিন্তু আই, আর এখানে কিন্তু লাস্টে ই আছে। দিস ইনক্লুড মানে কি এই প্রাইজগুলোর মধ্যে অন্তর্ভুক্ত, ইনক্লুড মানে কি অন্তর্ভুক্ত দ্য পোপ জন 23rd পিস প্রাইজ। এখন দেখো তোমরা ম্যাক্সিমাম মানুষ এটা বুঝবা না, রোমান সংখ্যার যে ওয়ার্ডগুলো দেখো, আমরা কিন্তু জানি এক্স এর মতো যেটা সেটা কি 10, দেখো একটা এক্স দুটা এক্স মানে কি 10, আর আমরা জানি কি একটা এটা 1 এটা 2 এটা 3, তার মানে কি এটা হচ্ছে 3, এটা কি 3, এবার যোগ করো 10 যোগ 10 যোগ 10 যোগ 3 অর্থাৎ 23। এটা তারা কি বোঝায়, 23 বোঝায়, অনেক বড় সংখ্যা মনে করো না। দিস ইনক্লুড দ্য পোপ জন 23rd পিস প্রাইজ 1971, এই পুরস্কারটা কবে পেয়েছিলেন 1971 সালে। দ্য নেহরু প্রাইজ ফর প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং 1972, অর্থাৎ কি বৈশ্বিক বা আন্তর্জাতিক পিস এবং আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি করার জন্য, সমঝোতা বৃদ্ধি করার জন্য তিনি নেহরু প্রাইজটা পেয়েছিলেন। তারপর দেখো দ্য বালজান প্রাইজ 1978 সালে বালজান পুরস্কারটা পেয়েছিলেন। দ্য নোবেল পিস প্রাইজ, নোবেলের শান্তি পুরস্কার পেয়েছিলেন কত সালে, 1979 সালে 1979। অ্যান্ড দ্য ভারতরত্ন কি, যেমন বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার সর্বোচ্চ পদক না, 21 পুরস্কার সর্বোচ্চ পদক, ওই রকম কি ভারতরত্ন ইন্ডিয়ার একটা বিশাল বড় একটা পদক। এইবার দেখো এটা তিনি 1980 সালে পেয়েছিলেন। মাদার তেরেসা ডাইড অ্যাট দ্য এজ অফ 87 অন 5 সেপ্টেম্বর 1997, অর্থাৎ 1957 সালের 5 সেপ্টেম্বর 87 বছর বয়সে মাদার তেরেসা মৃত্যুবরণ করেছিলেন। দ্য ওয়ার্ল্ড স্যালুট হার ফর হার লাভ অ্যান্ড কম্পেশন ফর হিউম্যানিটি। অ্যান্ড কম্পেশন মানে কি সহানুভূতি, স্যালুট মানে কি শ্রদ্ধা করা। দ্য ওয়ার্ল্ড স্যালুট হার, সারা পৃথিবী তাকে কি শ্রদ্ধা করে, ফর হার লাভ তার ভালোবাসার জন্য, অ্যান্ড কম্পেশন মানে কি তার সহানুভূতির জন্য, ফর হিউম্যানিটি মানবিকতার জন্য বা মানবতার জন্য তার যে ভালোবাসা ছিল, তার যে সহানুভূতি ছিল, সেটার জন্য সারা বিশ্বের মানুষ তাকে শ্রদ্ধা করে। শি হ্যাজ টট আস, সে আমাদের শিক্ষা দিয়েছে, হাউ টু এক্সটেন্ড মানে কি বাড়িয়ে দেওয়া বা প্রসারিত করা, হাউ টু এক্সটেন্ড আওয়ার হ্যান্ড, কিভাবে আমাদের হাত বাড়িয়ে দিতে হয়, টুয়ার্ডস মানে কি দিকে, টুয়ার্ডস দোজ হু নিড আওয়ার লাভ অ্যান্ড সাপোর্ট, যাদের কি দরকার, সে আমাদের শিক্ষা দিয়েছে কিভাবে আমাদের হাতকে বাড়িয়ে দিতে হয়, যার কি লাভ মানে কি ভালোবাসা দরকার, সাপোর্ট দরকার, ইরিসপেক্টিভ মানে কি নির্বিশেষে অফ ক্রিট মানে কি ধর্ম, ক্যাস্ট বর্ণ অ্যান্ড রিলিজিয়ন ধর্ম, এটা মূলত ধর্ম বর্ণ শ্রেণী ধর্ম বর্ণ নির্বিশেষে এমন একটা অর্থ দেয়। ইরিসপেক্টিভ অফ ক্রিট ক্যাস্ট অ্যান্ড রিলিজিয়ন, এটা দ্বারা বোঝায় শ্রেণী ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি তিনি কি মানবতার বা ভালোবাসার হাতকে বাড়িয়ে দিয়েছিলেন। দ্য পিকচার অফ মাদার তেরেসার যে পিকচার আছে, ছবি আছে, ড্র্যাপড ইন এ হোয়াইট, ড্র্যাপড মানে কি সাজানো, ড্র্যাপড ইন এ হোয়াইট অ্যান্ড ব্লু বর্ডার শাড়ি, যেখানে কি তিনি সাজিয়ে আছে বা তাকে সাজানো হয়েছে হোয়াইট শাড়ি, অর্থাৎ সাদা শাড়ি, যার কি ব্লু বর্ডার মানে কি নীল পাইর, উইথ এ রিঙ্কেল মানে কি কুচকানো, এই যে বৃদ্ধ হলে মানুষের কি চেহারা কুচকে যায় না, ওইটাকে বলা হয় রিঙ্কেলড ফেস, যেখানে কি একটা কুচকানো মুখ, ওভার সফট আই, যেখানে কি একটা মসৃণ চোখ আছে, এই যে মসৃণ চোখ, অ্যান্ড এ সেন্টলি স্মাইল সেন্টলি মানে কি পবিত্র, যার মুখে রয়েছে কি একটা পবিত্র একটা হাসি, লিভস অন ইন আওয়ার মাইন্ড, আমাদের হৃদয় রয়েছে, অর্থাৎ দ্য পিকচার অফ মাদার তেরেসা, আমাদের হৃদয়ে মাদার তেরেসার এমন একটা ছবি রয়েছে যেখানে তিনি সাদা শাড়ি, যার কি নীল পায়ের রয়েছে, এমন একটা শাড়ি পরা, তার মুখে কি রয়েছে একটা পবিত্র একটা হাসি রয়েছে, যার কি মুখটা কি রিঙ্কেল মানে কি কুচকানো, এবং চোখগুলো কি মসৃণ সফট। ওকে, এমন একটা চিত্র আমাদের মনের মধ্যে গাঁথা রয়েছে, মূলত এটা বোঝাচ্ছে। ওকে ভাইয়া, দেখো বিশাল বড় একটা টেক্সট, ছোট কিন্তু তার ভাবধারা খুবই বড়, এটা কিন্তু আমরা শেষ করলাম। এখন দেখো আমাকে ট্রু ফলস পড়ার চেষ্টা করি। মাদার তেরেসা ওয়াজ মুভ টু সি দ্য ডিজিজ দ্যাট স্প্রেড দ্য স্ট্রিট অফ কলকাতা। হ্যাঁ, মাদার তেরেসা মুভ টু সি দ্য ডিজিজ মানে কি রোগ,
দ্যাট স্প্রেড মানে কি ছড়িয়ে যাওয়া দ্য স্ট্রিট অফ কলকাতা। হ্যাঁ, কলকাতার রাস্তায় যে বিভিন্ন রোগ ছড়িয়ে গিয়েছিল, মানে লেপ্রোসি এবং কি অন্যান্য যে মানুষ মুমূর্ষু অবস্থায় চলে গেছিল বিভিন্ন রোগের কারণে, তো এই রোগ দেখে মাদার তেরেসা কি হয়েছিল, তার হৃদয়ে আঘাত পেয়েছিল। অর্থাৎ এটা ট্রু, আমরা শুরুতেই কিন্তু এটা পড়েছি, এটা ট্রু। তারপর দেখো, শি ওপেন্ড এ হোম ফর দ্য অরফানস। সে কি অরফানদের জন্য, অরফান মানে কি অনাথ, সে অনাথদের জন্য কি একটা আশ্রম খুলেছিলেন। সে কিন্তু শুধুমাত্র অনাথদের জন্য আশ্রম খুলেননি। দেখো এখানে কিন্তু স্পষ্ট দেওয়া আছে, শি ফাউন্ডেড এ হোম ফর দ্য ডাইং ডেস্টিটিউট, মানে কি যারা মুমূর্ষ নিঃস্ব ব্যক্তি আছে তাদের জন্য কি করেছিলেন, একটা হোম তৈরি করেছিলেন, কোনো অনাথদের জন্য কিন্তু তৈরি করেননি। এখানে কি ডাইং ডেস্টিটিউট, ডাইং পিপল না, ডাইং হবে কি ডেস্টিটিউট হবে, সরি এইটা না, এখানে অরফান হবে না, এখানে হবে কি ডাইং ডেস্টিটিউট, ডেস্টিটিউট। ওকে, এটা কি, এটা তার মানে কি ফলস। ওকে, তারপর দেখো, শি অ্যান্ড হার গ্রুপ ব্রট ইন দ্য ডাইং পিপল ফ্রম দ্য স্ট্রিট অফ কলকাতা। শি অ্যান্ড হার গ্রুপ, সে এখানে কিন্তু বলা আছে শি অ্যান্ড হার ফেলো নান্সের জায়গায় হার গ্রুপ একই কথা। ব্রট ইন দ্য ডাইং পিপল ফ্রম দ্য স্ট্রিট অফ কলকাতা। হ্যাঁ, কলকাতার বিভিন্ন রাস্তা থেকে একদম ডাইং মানে নিঃস্ব মুমূর্ষ রোগীদের সে নিয়ে এসেছিল। ব্রট মানে কিন্তু নিয়ে আসা, অর্থাৎ এটা ট্রু, সত্যি এটা। এইবার দেখো, নির্মল হৃদয় ওয়াজ ফাউন্ডেড সো দ্যাট, নির্মল হৃদয় কি ফাউন্ড করা, প্রতিষ্ঠা করা হয়েছিল, সো দ্যাট মানে কি যাতে, দ্য পুয়ার পিপল, যারা গরিব মানুষ আছে, হু আর ডাইং ক্যান গেট লাভ অ্যান্ড কেয়ার বিফোর ডেথ, যারা গরিব আছে তারা কি মৃত্যুর আগে যাতে একটু কি ভালোবাসা এবং যত্ন পায়, এটাও সঠিক। কারণ কি, যাতে মানুষ তাদের লাস্ট আওয়ার্সগুলো ভালোভাবে কাটাতে পারে, এই কারণে কি নির্মল হৃদয় প্রতিষ্ঠা করা হয়েছিল, অর্থাৎ এটা ট্রু। তারপর দেখো, মাদার তেরেসা সেড দ্যাট হিউম্যানিটি পাসেস থ্রু চ্যারিটেবল অর্গানাইজেশন। মাদার তেরেসা বলেছে কি হিউম্যানিটি, মানবিকতা পাস হয় চ্যারিটেবল অর্গানাইজেশনের মধ্যে দিয়ে না। তিনি কিন্তু বলেছিলেন যে, মাদার তেরেসা বলেছিলেন কি হিউম্যানিটি পাস হয় থ্রু ফ্যামিলি, পরিবারের মধ্যে দিয়ে কি হয়, এই হিউম্যানিটি পাস হয়, অর্থাৎ মানবিকতা অতিক্রম করে পরিবারের মধ্যে দিয়ে। এটা ফলস, এটা কি ফলস, এটা কি চ্যারিটেবল অর্গানাইজেশন হবে না, এটা হবে কি ফ্যামিলি। ওকে, তারপর দেখো, উই হ্যাভ লার্ন ফ্রম মাদার তেরেসা হাউ টু কাম ফরওয়ার্ড। কীভাবে কি লার্ন মানে কি শেখা, আমরা মাদার তেরেসা থেকে শিখেছি হাউ টু কাম ফরওয়ার্ড, কীভাবে সামনে এগিয়ে আসতে হয়, টু হেল্প সাহায্য করার জন্য, অনলি দোজ শুধুমাত্র তাদের, হু বিলং টু এ স্পেশাল কাস্ট, যারা স্পেশাল একটা ধর্মে রয়েছে তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসতে হবে। মাদার তেরেসাকে আমাদের এইটা শিখাইছে, তিনি কিন্তু আমরা শিখাইছি কি নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ সকলের জন্য কি এগিয়ে আসতে হবে। সুতরাং আমরা কারেক্ট অ্যান্সারটা কিভাবে দিতে পারি, উই হ্যাভ লার্ন ফ্রম মাদার তেরেসা হাউ টু কাম ফরওয়ার্ড টু হেল্প কি ইররেসপেক্টিভ অফ ক্রিড, কাস্ট অ্যান্ড রিলিজিয়ন। মানে কি ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে সকলকে সাহায্য করার জন্য। স্পেশাল যে তিনি যে শুধুমাত্র খ্রিস্টান ধর্মকে সাহায্য করেছেন, হিন্দুদের করেননি এরকম না, তিনি হিন্দু, বৌদ্ধ, মুসলিম সকল ধর্মের মানুষকে কি করেছিলেন, সাহায্য করেছিলেন। ওকে, দেখো খুবই সুন্দর কিন্তু। এখন দেখো, হোয়াই ডু ইউ থিঙ্ক মাদার তেরেসা ওন্ট সো মেনি অ্যাওয়ার্ডস। দেখো আমরা কিন্তু এগুলোর অ্যান্সার তোমাকে দিয়ে দিছি। হোয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কেন মনে করো মাদার তেরেসা কি জিতেছিল বা পেয়েছিল সো মেনি অ্যাওয়ার্ডস, অনেকগুলো কি পুরস্কার। এটা দেখো উত্তরটা কি হবে, মাদার তেরেসা ওন সো মেনি অ্যাওয়ার্ডস বিকজ, মাদার তেরেসা অনেক বেশি পুরস্কার পেয়েছিল কারণ, বিকজ অফ হার লাভ অ্যান্ড compassion for humanity and her dedication to helping the poorest of the poor। মানে কি কেন পেয়েছিল, বিকজ অফ হার লাভ, তার ভালোবাসার জন্য, অ্যান্ড কম্পেশন মানে কি সহানুভূতির জন্য, ফর হিউম্যানিটি মানবিকতার প্রতি তার যে ভালোবাসা এবং সহানুভূতি আছে তার জন্য, অ্যান্ড হার ডেডিকেশন এবং কি তার যে কি উৎসর্গতা আছে, টু হেল্পিং দ্য পুয়ারেস্ট অফ দ্য পুয়ার, একদম হতদরিদ্রদের সাহায্য করার জন্য। দেখো বই থেকে সরাসরি দিয়েছি এটা। ওকে, দেখো অনেক বড় লম্বা ক্লাস হয়ে যাচ্ছে, এই কারণে আমরা এটা তোমাদের কি করছি, তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। কারণ কি, যদি আমরা শুরুতে দেখিয়েছি যে কিভাবে অ্যান্সার করতে হয়, এখন আমরা কি জাস্ট তোমাকে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, তুমি প্র্যাকটিস করবা।
হোয়াট ডাজ নির্মল হৃদয় স্ট্যান্ড ফর, মানে কি নির্মল হৃদয় বলতে কি বোঝায়? দেখো নির্মল হৃদয় মিন্স পিওর হার্ট। নির্মল হৃদয় বলতে কি বোঝায়? একটা শুদ্ধ বিশুদ্ধ একটা হৃদয়। দেখো এই দুটা গেল। এবার কি 3 নম্বরে, হোয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কেন মনে করো দ্য হোম ইজ নেমড নির্মল হৃদয়, এই নামটার নাম নির্মল হৃদয় করা হয়েছে? দেখো দ্য হোম ইজ নেমড নির্মল হৃদয়, এই যে আশ্রয়টার নাম নির্মল হৃদয় রাখা হয়েছে বিকজ, কারণ ইট প্রোভাইডেড লাভ অ্যান্ড কেয়ার টু ডাইং পিপল উইদিন এ পিওর হার্ট, মানে কি এটা কি একটা পিওর হার্ট নিয়ে, একটা বিশুদ্ধ হৃদয় নিয়ে কি ডাইং যে পিপল আছে, যারা কি মুমূর্ষু মানুষ আছে, তাদের কি করে মৃত্যুর আগেই প্রোভাইড মানে কি প্রদান করা, মৃত্যুর আগে কি প্রদান করে? লাভ অ্যান্ড কেয়ার, ভালোবাসা এবং যত্ন প্রদান করে। দেখো সুন্দরভাবে কিন্তু ইজিলি, একদম ইজিলি লিখে দিচ্ছে, দ্য হোম ইজ নেম নির্মল হৃদয় বিকজ ইট প্রোভাইডেড লাভ অ্যান্ড কেয়ার টু ডাইং পিপল উইদিন এ পিওর হার্ট। তারপর আসো 4 নম্বর, আসো হোয়াই ডিড মাদার তেরেসা ওয়ান্ট দ্য ডাইং পিপল টু ফিল দ্যাট দে টু ডিজার্ভ কেয়ার অ্যান্ড লাভ, দে টু ডিজার্ভ বলতে কি বোঝায়? যে তারাও ভালোবাসা এবং কি যত্ন ডিজার্ভ করে, অর্থাৎ প্রাপ্তির আশা করে। ডিজার্ভ মানে কি? ডিজার্ভ মানে হচ্ছে পাওয়ার যোগ্য, ডিজার্ভ মানে কি পাওয়ার যোগ্য। হোয়াই ডিড মাদার তেরেসা ওয়ান দ্য ডাইং পিপল, কেন মাদার তেরেসা চেয়েছিলেন যে ডাইং পিপল টু ফিল, ডাইং পিপলরাও বোধ করুক দ্যাট যে দে টু ডিজার্ভ কেয়ার অ্যান্ড লাভ, মানে কি মাদার তেরেসা কেন কি চেয়েছিলেন যে ডাইং পিপল বা অর্থাৎ নিঃস্ব যে ব্যক্তিরা আছে, যারা মুমূর্ষু ব্যক্তি আছে, তারাও বুঝুক যে তারাও কি ভালোবাসা এবং যত্ন পাওয়ার যোগ্য, মূলত এটাই বোঝানো হচ্ছে। দেখো এটার অ্যান্সারটা আমরা এইভাবে দিয়েছি, মাদার তেরেসা ওয়ান্টেড দ্য ডাইং পিপল টু ফিল দে আর অলসো চিলড্রেন অফ গড, মানে কি তারাও যাতে কি ফিল করতে পারে, তারা ফিল করতে পারে বা কি অনুধাবন করতে পারে তারাও কি ঈশ্বরের সন্তান, অ্যান্ড ডিজার্ভ কাইন্ডনেস, এবং কি তারাও কি কাইন্ডনেস মানে কি মহানুভবতা বা সহানুভূতিশীলতা, অ্যান্ড লাভ এবং কি ভালোবাসা পাওয়ার কি যোগ্য ইন দেয়ার ফাইনাল মোমেন্টস, তাদের কি ফাইনাল মোমেন্ট বলতে তাদের জীবনের শেষ সময়কে বোঝানো হচ্ছে। তারপর দেখো এত বড় লেকচার বলতে বলতে আমি টায়ার্ড হয়ে গেছি। তারপর দেখো হোয়াট আর দ্য থিংস দ্যাট উই হ্যাভ লার্ন ফ্রম মাদার তেরেসা, মানে ওই কি জিনিস যা আমরা মাদার তেরেসা থেকে শিখতে পেরেছি, মাদার তেরেসার জীবনী থেকে আমরা কি জানতে পেরেছি বা কি শিখতে পেরেছি। লিসনটা কি, দেখো উই হ্যাভ লার্নড ফ্রম মাদার তেরেসা হাউ টু এক্সটেন্ড আওয়ার হ্যান্ড, কীভাবে এক্সটেন্ড মানে কি বাড়িয়ে দেওয়া, কীভাবে আমাদের বাড়িয়ে দিতে হয় আমাদের হাত, দোজ হু নিড লাভ অ্যান্ড সাপোর্ট, যাদের কি ভালোবাসা এবং সাহায্য দরকার, কি তাদের প্রতি কীভাবে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হয়, এটা কি আমরা জানতে পেরেছি। ইরেসপেক্টিভ অফ, নির্বিশেষে, ক্রিড, ক্যাস্ট অ্যান্ড রিলিজন, ধর্মগোত্র নির্বিশেষে সকলের জন্য কীভাবে সাহায্যের হাত এবং ভালোবাসার হাত বাড়িয়ে দিতে হয়, এটা আমরা জানতে পেরেছি। মূলত এইটা বইয়ের লাইন সরাসরি। ওকে ভাইয়া, দেখো আমরা কিন্তু লেকচার 2ও শেষ করলাম। খুবই বড় একটা লেকচার ছিল, আশা করছি এই লেকচারটা তোমাদের খুবই ভালো লেগেছে এবং কি তোমাদের জন্য হেল্পফুল। তোমরা যদি ধরে 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 সুন্দরভাবে পড়ো, আশা করছি তোমরা ওই রকম মেজর কোনো প্রবলেম ফেস করবে না। এখন তোমাদের কাজ কি? এখন তোমাদের কাজ হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করা। ওকে ভাইয়া, এখানে প্র্যাকটিস করলা। যদি তোমাদের কি থাকে, যদি তোমাদের ওই কোনো টেস্ট পেপার থাকে, টেস্ট পেপার দিয়েও সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারো, আশা করছি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। আর ভেরি ইম্পর্টেন্টলি ওয়ার্ড মিনিংগুলো একদম মাথায় গেঁথে নিবা। ওকে, তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আমাদের আরেকটা লেকচার লাগবে এটা শেষ করতে, আশা করছি শেষ হয়ে যাবে খুব দ্রুতই। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।